হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। ফাইন, তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। তো কী অবস্থা তোমাদের? তো আমরা এর আগে গতিবিদ্যার আহ, 5টা ক্লাস করেছিলাম, আজকে 6 নাম্বার ক্লাস। তো আমরা প্রজেক্টাইল মোশন পড়া শুরু করছি, রাইট? লাস্ট দিন তোমাদের মনে আছে যে আমরা প্রজেক্টাইল মোশনটা পড়া শুরু করছি, এবং ইভেনচুয়ালি আমরা প্রজেক্টাইল মোশনের হচ্ছে গিয়া ফার্স্ট যে পোর্শনটা, ওই পোর্শনটা পড়ছি। আজকে আমরা এর পরবর্তী যে পোর্শনটা আছে ওই পোর্শনটাতে যাব, ঠিক আছে? ফাইন। সো ইন দ্যাট কেস তোমাদের যেটা করতে হবে, সবাইকে হচ্ছে এখন ক্লাসে যুক্ত হয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। ভেরি গুড, এই তো তোমরা চলে আসছো। আমি একটু সবাইকে মেনশন করে দিই এবং তোমরা সবাই রেডি হও, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ফাইন। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, রাইট? সো আমরা আজকে হচ্ছে প্রজেক্টাইল মোশনের পরের অংশটা দেখব, এবং আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। তো দেখতে দেখতে আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। সো আমাদের 2 নাম্বার সপ্তাহ চলতেছে। সো এই সপ্তাহে হচ্ছে গিয়া আমাদের এটাই লাস্ট ক্লাস। সপ্তাহে 3টা করে ক্লাস হয়, তো বুঝতেছো যে আমরা 2টি সপ্তাহ পাড়ি দিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, তোমাদের সঙ্গে একটা ভাইব্রেশনাল ম্যাচ হয়ে গেছে, অনুনাদ বা রেজোনেন্স হয়েছে। সো তোমরা কই? সবাই চলে আসতে হবে ধূপধাপ। এই যে ভাইয়া তো টাইমলি চলে আসছে, তোমরা কোথায়? তোমরা সবাই চলে আসবে, একদম সময় মতো রেডি হয়ে থাকবা। যদি কখনো ক্লাস মিসশিডিউল হয়, সেক্ষেত্রে অবশ্যই আগে জানানো হবে যে ক্লাস রিশিডিউল হলে। আর সবসময় ক্লাস টাইমলি শুরু হবে ইনশাল্লাহ 10টার সময়, এবং তোমরাও ওই সময় রেডি থাকবা। ওকে, ফাইন। ওকে, অনেক বলছো ভাই আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছে, এটা আমার অনেক বড় পাওয়া। তোমাদেরকে যে পড়াই, এই সুযোগটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এবং তোমাদের পড়াইলে তোমরা যদি উপকৃত হও, তোমাদের যদি কোনো জায়গায় আসলে কিছু হেল্প করতে পারি, যেহেতু আমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়, সেটা আমার সর্বোচ্চ পাওয়া। এর থেকে বেশি প্রাপ্তির কিছু নাই। আমি ডেফিনেটলি গ্রেটফুল টুয়ার্ডস ইউ গাইস। এবং আমি বলেছি তোমাদেরকে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ তোমাদের এই যে এইচএসসি জার্নি 27টা, ডেফিনেটলি তোমাদের পাশে থাকবো, এবং আমার ম্যাক্সিমাম আউটপুটটা জেনারেট করবো, এবং আমরা আমাকে স্ট্যান্ডার্ডলি ফিজিক্সটা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা শুরুর দিন বা শুরুর সময়, দেখবা সময়ে যাবে, কোর্স আগাবে, চ্যাপ্টার আগাবে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে এত ব্যালেন্স এবং অ্যাডভান্স হতে পড়বো, ইনশাল্লাহ আমাদের লেভেলটা অনেক ভালো থাকবে। ওকে, এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে? ফাইন। সো এই চ্যাপ্টারে আমি বলছিলাম 8 থেকে 10টা। অ্যাকুরেটলি আজকে বলা যাবে না যে 8টাই শেষ হয়ে যাবে, বিকজ পড়ানোর সময় কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সো ওই জায়গা থেকে 8 নাম্বার ক্লাস এসে যদি আমার মনে হয় যে না আরও একটু আমি পড়াবো, তাহলে আমরা 9 নাম্বার ক্লাসও নিব। 9 নাম্বার ক্লাসে যদি মনে হয় যে না আরও একটু পড়াবো, তাহলে 10 নাম্বার নিব, বাট আশা করি 8-9টাতে শেষ হবে। ওকে, ফাইন। এবং পাশাপাশি তোমরা অনেক রিল্যাক্স, অনেক সময় আছে যে আমরা নর্মালি খুব কম্প্যাক্ট ক্লাস নিতে পছন্দ করি, যে আহ, একদম কম না, আবার হচ্ছে গুছায়া সব কিছু যেন সময়ের মধ্যে চলে আসে। তো সেই জন্যই 8 আর 10টা ক্লাসই আমি মেজরিটি চ্যাপ্টারে হয়তো নিয়ে থাকবো। ছোটো কিছু চ্যাপ্টার আছে যেখানে হয়তো 2-3টা ক্লাস, ছোটো ক্লাস যেগুলো ছোটো চ্যাপ্টার 2-1টা। তো এটা বলতেছে এই কারণে, তাতে অনেক সময় এরকম হয়, ইউজুয়ালি এইসব চ্যাপ্টারে দেখা যায় মেজরিটিরই 15-20টা করে ক্লাস হয়ে যায়, বাট আমি মনে করি সেটা আসলে 15-20টা ক্লাসের জিনিসপত্র যদি আমি আসলে 10 ক্লাসে পড়াইতে পারি, আমার স্টুডেন্ট ইনাফ স্মার্ট, তারা নিতেও পারবে, ওভাবে ডেলিভারি করলে নিতে পারবো তোমরা, আমি জানি। চলে গেল। আর পাশাপাশি আমাদের তো আর্কাইভ দেওয়াই আছে, কখনো যদি এরকম হয় যে কলেজে পরীক্ষা চলে আসছে, সেক্ষেত্রে আমাদের হ্রাস তো করতে হচ্ছে না, সব চ্যাপ্টার একদম পূর্ণাঙ্গ হওয়া দেওয়া আছে, ওই আর্কাইভগুলোর উপর আমার বিলিভ আছে, ওগুলো দিয়ে তুমি আসলে কলেজে পরীক্ষা অনেক ভালো করবা। ফাইন। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তাহলে আর কথা আমরা না বাড়াই, আমরা আস্তে আস্তে করে ক্লাসে চলে যাই, ঠিক আছে? ফাইন। গতিবিদ্যার 6 নাম্বার ক্লাস। তো ইফ ইউ গাইজ রিমেম্বার, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা লাস্টের দিন হচ্ছে গিয়া প্রজেক্টাইল মোশন পড়ছিলাম। তো প্রজেক্টাইল মোশনে আমরা লাস্ট ক্লাসে ওই একটা প্রজেক্টাইল যখন উড়ে, তখন আমরা দেখেছি তার সর্বোচ্চ উচ্চতা কত হবে, তার আনুভূমিক পাল্লা কত হবে, তার বিচরণকাল কত হবে, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। ওকে, ফাইন। তো এবার আমরা এর পরের পোষণে যাব। পরের পোষণে অংশটা হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, প্রজেক্টাইলের 70% অঙ্ক এখন আমরা আজকে যে জায়গাটা পড়ব ওখান থেকে আসে। 70% অঙ্ক এখান থেকে আসে। প্রজেক্টাইলের অঙ্ক ডিরেক্টলি সর্বোচ্চ উচ্চতা বের করা, ডিরেক্টলি আনুভূমিক পাল্লা বের করা, ডিরেক্টলি বিচরণকাল বের করা, এটা তো সূত্র বসাইলে হয়ে যায়, আমরা দেখছি। তো ওই অঙ্কগুলা কম আসে বা এমসিকিউতে আসে, বাট প্রজেক্টাইলের সকল অঙ্কই ভিতর থেকে ভেঙে ভেঙে আসে। তো ওই কনসেপ্টটা আজকে আমরা দেখব। এই কনসেপ্টটাকে আমরা বলতে পারি টি সময়ে, টি সময়ে প্রাসের
গতি। সো টি সময়ে প্রাসের গতি বলতে বেসিক্যালি কি বোঝায়? টি সময়ে প্রাসের গতি এটা বলতে বোঝাবে আসলে আমরা দেখছি যে সর্বোচ্চ যে সময়টা উদ্যয়নকাল বা বিচরণকাল বড়টি, বাট মনে করো আমরা প্রজেক্টাইলটা মাটিতে পড়ার আগে উড়ন্ত অবস্থায় কোনো একটা সময়ে তার বেগ কত, তার উচ্চতা কত, তার আনুভূমিক দূরত্ব কত, এগুলো বের করতে চাই। আমরা লাস্ট ক্লাসে এভাবে দেখেছি যে একটা প্রজেক্টাইলকে যখন আমরা ছুঁড়ে মারি, যখন একটা প্রজেক্টাইলকে আমরা ছুঁড়ে দেই, তো তোমাদের মনে আছে আমরা একটা আনুভূমিকের সঙ্গে তির্যকভাবে ছুঁড়ে দিই। এই ক্ষেত্রে তার একটা নিক্ষেপণ বেগ থাকে এবং তার একটা নিক্ষেপণ কোণ থাকে। এবং আমরা এটাও দেখেছি যে এটা এভাবে করে উড়ে, এটা এভাবে করে উড়ে, ওকে, এভাবে করে সেটা একটা প্যারাবোলিক পথে উড়ে। তো এখন এটা তো আমরা জানি যে এই প্রজেক্টাইলটা টি সময় পরে, বিচরণকাল টি সময় পরে এখানে আসে। বাট মনে করো আমরা একটা টাইম নিলাম, যেই টাইমটা হচ্ছে গিয়া বিচরণকালের থেকে কম। মনে করো বিচরণকাল 10 সেকেন্ড। আমরা জানতে চাইলাম 5 সেকেন্ডে ওর বেগ কত, ওর উচ্চতা কত। তো তোমরা বুঝতেছো যে এই টাইমটা উদ্যানকালের থেকে ছোট। তো উদ্যানকালের থেকে ছোট হলে প্রজেক্টাইল তখন এখানে পৌঁছায় নেয়। ধরে নাও প্রজেক্টাইলটা ওই মুহূর্তে এই জায়গাতে আছে, উড়ন্ত অবস্থায় এই টি সময়ে প্রজেক্টাইলটা এই জায়গাতে আসছে। তাহলে এখন জানতে চাইতে পারে না যে এই টি টাইমে এইটার এখন বেগ কত, এটার এখন উচ্চতা কত। সো এই টার্মগুলো আমরা এখন বের করা শিখবো। একদম ইজি। দেখো এইগুলা ভেঙে শিখলে আজকেই বই খুললে বইয়ের 70% অঙ্ক তুমি পারবা, যে অঙ্কই আসে প্রজেক্টাইলে ধুপধাপ পারবা। ওকে ফাইন। তাহলে দেখো টি সময় পরে এটা এখানে আসছে, তো ডেফিনেটলি এটা একটা উচ্চতা আছে। দেখতেছো টি সময় পরে এর উচ্চতা হচ্ছে এইচ, সে এখন এইচ উচ্চতায় আছে। টি সময় পরে এটা এইচ উচ্চতায় চলে আসছে। এটা বের করতে হবে টি সময় পরে উচ্চতা কত। এই উচ্চতাকেই আমরা ডেফিনেটলি এটা সবাই বুঝে যাব যে আনুভূমিক বরাবর এটা যদি হয় এক্স অক্ষ, তাহলে এটা ডেফিনেটলি ওয়াই অক্ষ। তাহলে এই যে এইচ উচ্চতা টি সময় পরে, এটাকেই কি আমরা বলতে পারবো না ওয়াই? খুব সিম্পল। তুমি যদি স্থানাঙ্কের মতো করে চিন্তা করো, এই বরাবর উলম্ব বরাবর যতটুকু উঠছে ওটাকে আমরা ওয়াই বলতে পারবো, ওটাই তো উচ্চতা। আবার ওই টি সময় পরে বস্তুটা আনুভূমিক দিকেও তো কিছুটা আগায় গেছে, এখানে আসছে। সো আনুভূমিক দিকেও যদি কিছুটা আগায় যায়, তো ডেফিনেটলি আনুভূমিক বরাবরও তার একটা স্মরণ হয়েছে, যে আনুভূমিকে কতটা দূরে গেছে সেটাও আমরা বের করব। তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা এক্স বলতে পারি, ইজন্ট ইট? দেখো এক্স অক্ষ বরাবর এক্স গেছে, ওয়াই অক্ষ বরাবর টি সময় পরে ওয়াই উঠছে। মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমরা বলতে পারি এক্স ওয়াই। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। আনুভূমিকে এক্স দূরত্বে, উলম্বে ওয়াই দূরত্বে অবস্থান করতেছে টি সময় পরে। তাহলে এই এক্স ওয়াই দুইটাই আমরা বের করতে চাই। ওকে, দেন অ্যাগেন আরও দেখো যে এই জায়গাতে যখন সে আসছে তখনও তার একটা বেগ আছে। তো এই মুহূর্তে তার বেগ কত? এই যে বেগটা, এই বেগটাকে আমরা বললাম লেটস সে ভি প্রাইম। এই বেগটাকে আমরা বললাম ভি প্রাইম। ভি প্রাইম না বলে বরঞ্চ এটাকে আমরা ভিটি বলতে পারি। ভিটি মানে টি সময় পরে এটার বেগ কত। দেখো এটার বেগটা কিছুটা কমে গেছে, কিছুটা এদিকে কাত হয়ে গেছে। সেই বেগটাও আমরা বের করতে চাই। তাহলে এই টার্মগুলো আমরা বের করব। তো কীভাবে করব? দেখো আমরা লাস্ট দিন যে সূত্রগুলো ইউজ করছি না, জাস্ট ওই সূত্রগুলোকেই আমরা এবার টি সময়ের জন্য ইউজ করব। টি সময়ের জন্য ইউজ করলে দেখা যাবে আমাদের ওই গতির সমীকরণ দিয়েই আমরা বের করে ফেলতে পারবো এই ব্যাপারগুলো। তো তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে আমরা প্রজেক্টাইল মোশন পড়ার সময় বেগটাকে বিভিন্ন উপাংশে ভাগ করে নিয়েছিলাম, রাইট? তো এখান থেকে এটা হয়েছিল যে এই ভি এর আনুভূমিক বরাবর অংশ, মানে এক্স অক্ষ বরাবর অংশ ভি এক্স, এটা কত হবে? এটা হবে ভি কস থিটা। এটা হবে ভি কস থিটা। যার সঙ্গে কোণ তার সঙ্গে কস, তাহলে এইদিকে ভি কস থিটা। দেন এটার একটা
উলম্ব অংশ আছে যেটাকে আমরা বলি ভি ওয়াই, এটা কত? এটা হচ্ছে ভি সাইন থিটা। এটাও আমরা লাস্ট ক্লাসে দেখছি এবং এগুলো ইজি জিনিস, আমরা এখন এগুলো পারবো। ফাইন। দেন অ্যাগেন আমরা এটা জানি এক্স অ্যাক্সিসে আমাদের ত্বরণ শূন্য, এইদিকে কোনো ত্বরণ নাই, এবং ওয়াই অ্যাক্সিসে আমাদের একটা ত্বরণ আছে যেটা হচ্ছে মাইনাস জি। কেন মাইনাস জি? কারণ আমরা দেখতেছি ওয়াই অক্ষে বেগটা উপরে আর ত্বরণ জি যেটা সেটা নিচে কাজ করে, বেগের উল্টো দিকে, তাই মন্দন। ফাইন। এবার প্রথম কাজ হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর দূরত্ব এক্স নির্ণয় করব। এই টি সময় পরে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স নির্ণয় করব। তো এক্স ইকুয়ালস টু কত হওয়া উচিত? দেখো আমাদের এই সূত্র সবার জানা আছে, এস ইকুয়ালস টু ভিটি। সমবেগে যদি চলে তাহলে এস ইকুয়ালস টু ভিটি। এখন খেয়াল করে দেখো তো, এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নেই, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, ত্বরণ শূন্য। তাহলে ত্বরণ শূন্য হলে এই অ্যাক্সিসে ডেফিনেটলি এটা সমবেগে চলছে। তাহলে এটা যদি সমবেগে চলে তাহলে এক্স অ্যাক্সিসে আমরা সমবেগের সূত্র ইউজ করতে পারবো, যেটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। তো এবার দেখো এক্স অ্যাক্সিসের সরণটা কত? আমরা দেখতেছি এক্স অ্যাক্সিসের সরণটা হচ্ছে এক্স। তাহলে সেই ক্ষেত্রে টি সময় পরে সরণ বের করতেছি, ওটা এক্স। এখানে বেগটা বসবে এক্স অ্যাক্সিসের বেগ ইনটু সময় যত সেকেন্ড বলছে অতটুকু। তাহলে এক্স অ্যাক্সিসের বেগ তো আমরা জানি, এক্স অ্যাক্সিসের বেগ এটা একটা সমবেগ যেটা হচ্ছে ভি কস থিটা। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে বসা দিতে পারবো ভি কস থিটা ইনটু টি। তাহলে দেখো খুব অনায়াসেই আমরা আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করতে পারবো। এই এক্স এর পরিচয় টি সময়ে আনুভূমিক দূরত্ব, টি সময়ে আনুভূমিক দূরত্ব মানে আনুভূমিক বরাবর সে কতটুকু সরছে টি সময় পরে। তাহলে দেখো আমার নিক্ষেপণ কোণ বলা থাকলে আর নিক্ষেপণ বেগ বলা থাকলে আর যদি বলে দেয় 2 সেকেন্ডে কতটুকু আনুভূমিক দূরত্বে গেছে, এখানে 2 বসা দিবা, এটাকেও ফর্মুলা আকারে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, ফাইন। তো গেল এটা। দেন অ্যাগেন এইবার আমরা বের করব যে টি সময়ে তার উচ্চতা কত। দেখো এই উচ্চতাকেই আমরা আবার ওয়াই বলতে পারি। তাহলে এভাবে লিখতে পারবো, খেয়াল করে দেখো যে ওয়াই অ্যাক্সিসে কিন্তু একটা ত্বরণ আছে। তো ত্বরণ থাকলে আমরা যে সূত্রটা ইউজ করি সরণের, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এবার আমরা এই সূত্রটা ওয়াই অ্যাক্সিসে অ্যাপ্লাই করব। তাহলে ওয়াই অ্যাক্সিসে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো ওয়াই বরাবর তার যে সরণ সেটাকেই আমরা ওয়াই বলি বা এইচ বলি। তাহলে এটাকে তো এটা বলা যাবে যে এইচ অথবা ওয়াই, উচ্চতা বলো অথবা ওয়াই অ্যাক্সিসের মান বলো, একই জিনিস। ইকুয়ালস টু এখানে আমরা কোন বেগটা বসাবো? ওয়াই অক্ষ বরাবর আদি বেগ বসাবো। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর আদি বেগটা ছিল ভি সাইন থিটা। তাইলে এই ইউ এর এখানে আমরা বসাই দিব ভি সাইন থিটা ইনটু টি, যে সময়টা বলা থাকবে। এইখানে মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে নিশ্চয়ই বুঝছো, মাইনাস হবে কারণ ত্বরণের মান মাইনাস জি, উল্টা দিকে বেগের, এই যে এখানে মাইনাস চলে আসছে ইনটু টি স্কোয়ার। তো এটা তো নর্মাল সূত্র, দেখতেছো সবগুলো আমাদের কাছে নর্মালই রাখবে। ওই সেই গতির যে 4টা সূত্র আমরা 9, 10-এ শিখছিলাম, দেখো তুমি গতিবিদ্যা পড়ে ফেলতেছো ওই সূত্রের উপরে ভর করেই আমরা মনে করো যে চ্যাপ্টারটা সব কভার করে ফেলতেছি। ওকে, ফাইন। সো যদি বেসিক এবং কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আসলে খুব ইজিলি আমরা ইন্টারনাল ফিজিক্সটাকে ক্যাপচার করে ফেলবো এভাবেই। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো যদি আমাদের ওয়াই বের করতে বলে যে টি সময় পর এটার উচ্চতা কত, সেই ক্ষেত্রে আমাদের ওই ইনফরমেশনই লাগবে, কত বেগে ছুটছি, কত কোণে ছুটছি এবং কত সময়ের কথা বলছে। বসাই দেবো এই সূত্রে, পেয়ে যাব আমরা কতটুকু উচ্চতায় আছে। তো মাঝে মাঝে অঙ্কে এরকম করে বলবে যে একটা প্রজেক্টাইল এত বেগে এত কোণে ছুটছি, তাহলে এটা আনুভূমিকে কত দূরত্বে থাকবে 2 সেকেন্ডে এবং এটা কত উচ্চতায় থাকবে 2 সেকেন্ডে। সো বললেই আমরা এই সূত্রে বসাই দিব। এখন এই কোশ্চেনই একটু ঘুরাই দিলে পোলাপান প্যাচ খেয়ে যায়। কোন জায়গায়? লেটস সে আমি এটা বললাম যে টি সময়ে প্রাসের সরণ কত, প্রাসের সরণ কত, টি সময়ে প্রাসের সরণ চাইলাম।
এখন মেজরিটি এই সরণ কথাটা বললেই বা ডিসপ্লেসমেন্ট কথাটা বললেই মনে করে বোধহয় এক্স এর কথা বলছে, আবার অনেকে মনে করে বোধহয় ওয়াই এর কথা বলছে। বাট সরণের সংজ্ঞা তো আমরা প্রথম দিন প্রথম ক্লাসে প্রথম পড়ানো টপিক ছিল তোমাদের এইটা সরণ। তাহলে বুঝতেছো সরণ তো এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম ধরে না। সরণের সংজ্ঞা আমরা কি শিখছিলাম একদম ফান্ডামেন্টাল থেকে, এই সংজ্ঞা শিখছিলাম যে বস্তু নিক্ষেপণের সময় বা গতিশীল হওয়ার আগের যে অবস্থা আদি অবস্থা এবং ওই নির্দিষ্ট সময় পরে তার যে শেষ অবস্থা, তাদের মধ্যবর্তী সংযোজক সরল রেখাটাই হচ্ছে সরণ। তার মানে বুঝতেছো এইটা যদি আমরা সরণ বের করতে চাই তাহলে ডেফিনেটলি এটা তো খুবই ক্লিয়ার যে নিক্ষেপ বিন্দু এটা, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল বিন্দু। আর টি সময় পরে বললে বস্তু তখন এখানে আছে, তাহলে এটাই তো ফাইনাল বিন্দু। তাহলে সরণ কোনটা হওয়া উচিত? সরণ এই আই এবং এফ এর মধ্যবর্তী সংযোজক সরল রেখা যেটা, সেটাই হওয়া উচিত, যেটা হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা বলতে পারবো টি সময় পরে সরণ। মেজরিটি এটা ধরতে পারে না, এক্স বা ওয়াইকে সরণ মনে করে, বা এটা সিম্পল জিনিস, সংজ্ঞাতে তো এটাই আছে, এটা হবে সরণ। তাহলে এস কেমনে বের করবো? এস বের করা কোয়াইট সিম্পল। আমরা এটা জানি সবাই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব আর ভূমি আমরা জানি, তাহলে অতিভুজ তো পিথাগোরাস দিলেই পেয়ে যাব, আর অতিভুজটাই এখানে সরণ। তাহলে দেখো এক্স ওয়াই পেয়ে গেছি, তাহলে টি সময় পরে সরণ হবে, টি সময় পরে সরণ হবে এস, যেটা ওই ত্রিভুজের অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র ভূমির স্কয়ার লম্বের স্কয়ারের যোগফলের বর্গমূল। তাহলে প্রথমে এক্স বের করব, তারপরে ওয়াই বের করব, ওই দুইটা ভ্যালু এখানে বসাই দিব, তাহলে পেয়ে যাব টি সময় পরে তার সরণ কত হবে। এখন এটা তো সরণের মান, সরণ তো একটা ভেক্টর, তাহলে এটা দিকও থাকবে। তো এই মুহূর্তে সরণের দিক তো এইটা, দেখো এইটা এই দিক বরাবর, তাহলে এটাকে আমরা বললাম আলফা। তাহলে এই আলফা বের করা যাবে কেমনে? একই রকমভাবে এই ত্রিভুজে ট্যান আলফা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দিকটাও পেয়ে গেলাম, আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে ফাইন। তাহলে দেখো এখান থেকে আমরা সরণের যদি দিক চাই, এটা খুব কমই চাই, সরণের মানই চাই এই ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখান থেকেও বের করে নিতে পারবো। তাইলে আমাদের টি সময় পরে বস্তুর আনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, বস্তুর সরণ, সরণের দিক সব কিছু আমরা এই ফর্মুলা ইউজ করেই বের করতে পারবো। এখন এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো একটা জিনিস, সেটা হলো যে এই সূত্রগুলো ইউজ করার জন্য কি আমাদের বারবার মুখস্থ করার দরকার আছে? এটা তো আমরা যেভাবে করে ভেঙে ভেঙে করছি, এভাবে ভেঙে তোমরা অঙ্কের মধ্যেও করতে পারবা। এবং যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়তেছি সূত্র মনে রাখবো আমরা, কিন্তু মনে রাখবা শুধু সূত্র মনে রাখা মানেই যে তোমার একদম বেসিক টেসিক ক্লিয়ার, তুমি সুপার কনফিডেন্ট যে আজকে পরীক্ষা আমি 100-100 পাবো, সেটা সত্য না। সূত্র তো মনে রাখবোই, পাশাপাশি এই সূত্রে কিভাবে করে আসলাম, যেখানে যেখানে সেটা জানার দরকার আছে সেখানে সেখানে আমি ভেঙে ভেঙে দেখাবো, এবং ওই কনসেপ্টগুলো তুমি হোল্ড করবা। যে এই যে কাজটা আমি করলাম, বেগটাকে দুইটা অংশে ভাগ করে নিলাম, নিয়ে ওই যেভাবে করে এই সূত্রগুলো গতির ইউজ করে সেগুলো ইউজ করলাম। তো এইটা যদি তুমি করতে পারো সেই ক্ষেত্রে তুমি সবসময় কনফিডেন্ট থাকবা। হঠাৎ করে পরীক্ষা হলে গেছো, আজকে রিভিশন দেওয়ার টাইম কম পাইছো, তো তুমি পরীক্ষা হলে যা সূত্রটা মনে পড়তেছে না, আচ্ছা উপরে কি ভি স্কোয়ার সাইন 2 থিটা নাকি ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তো এরকম কনফিউশনে থাকলে কিন্তু ভুলভাল লিখে দিবা। হতেই পারে অনেক সময় সূত্র মনে নেই, বা সূত্র মনে রাখা উচিত। বাট তুমি যদি কনসেপচুয়ালি ক্লিয়ার থাকো, তুমি কিন্তু সুপার কনফিডেন্ট থাকবে, আমি জানি এখানে আইসি কেমনে, তাহলে ওই সূত্র তুমি সুন্দর মতো তখন হচ্ছে গিয়ে লজিক্যালি বসায় দিতে পারবা। সরণ ক্ষেত্রফল দিয়ে বের করা যাবে স্যার, এইখানে ক্ষেত্রফল দিয়ে যাবে না, সরণ ক্ষেত্রফল দিয়ে বের করা যায় কখন মনে নাই? এই মারবো, এরে মারা হবে। এই খুশি তুমি তোমার মনে আছে না যে আমরা বলেছিলাম যে বেগ সময়ের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল সরণ, বেগ সময়ের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল সরণ, এখানে তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সরণ বসায় আমরা এই ছবি আঁকছি, এখানে ক্ষেত্রফল কেমনে আসলো? বেগ এবং সময়ের গ্রাফ হলে সেখানে ক্ষেত্রফল হইতো, তাই না? ফাইন। তাহলে এবার দেখো আমরা সরণ বের করে ফেলছি, তাহলে এবার আমাদের কি বের করা দরকার? এবার আমাদের বের করা দরকার বেগ কত হবে।
তাই না? তো টি সময় পরে যখন বেগ বের করছি, একটা কমন সেন্স লাগাইলে কিন্তু তুমি এটা বুঝে যাচ্ছ। দেখো টি সময় পরে এখানে আসছে, তাহলে টি সময় পরে তার দুইটা উপাংশ থাকবে বেগের, একটা থাকবে আনুভূমিকে, এটাকে আমরা বললাম ভিএক্স, আর একটা থাকবে উলম্বে, এটাকে আমরা বললাম ভিওয়াই। প্রাইম বলা যায় আর কি। হ্যাঁ, এখানে তো ছিলই বেগ, আদি বেগ, প্রাইম বলা যায়। এখন খেয়াল করো তো, এই দুইটারই তো লব্ধি হচ্ছে গিয়ে আবার এই ভিটি। দেখতেছো টি সময় পরে এটা এখানে আসছে, তাহলে টি সময় পরে তার আনুভূমিক বেগের মান মনে করো ভিএক্স প্রাইম, আর উলম্ব বেগের মান হচ্ছে ভিওয়াই প্রাইম। তাহলে এখন বলো, এরা তো লম্ব, আনুভূমিক এবং উলম্ব এরা তো লম্ব, তাহলে তোমরা ভেক্টরে এটা জানো সামান্তরিক সূত্র থেকে যে দুইটা ভেক্টর যদি লম্বালম্বি থাকে তাহলে তাদের লব্ধি ভেক্টর ভিটি কেমনে বের করে। সো কই লিখবো, আচ্ছা দেখো আমরা অন্য পেজে লিখতেছি একটু। হ্যাঁ, না এটা এখানে বের করা যাবে। সো লব্ধি ভেক্টর আমরা জানি 90 ডিগ্রি কোণে যদি দুটো উপাংশ থাকে এদের লব্ধি হবে ওই আনুভূমিক অংশের বর্গ প্লাস উলম্ব অংশের বর্গ প্রাইম। বুঝছি তো নাকি? হ্যাঁ জানি, ভেক্টরে এটা পড়ছি। এখন তাহলে আমাদের কাজ এসে দাঁড়ায় গেল যে আমাদের কাজ আসলে এটা যে আনুভূমিক অংশটা কত টি সময় পরে আর টি সময় পরে উলম্ব অংশটা কতটা বের করে এখানে বসায় দেওয়া, তাইলেই বেগ পেয়ে গেছি। টি সময় পরে ওই বস্তুর বেগ কত তাইলে আমরা পেয়ে গেছি। এখন আনুভূমিকের এটা কি আর বের করা লাগে? আনুভূমিকের এটা তো আমরা জানি, এটা সমবেগে চলে। আনুভূমিকে সবসময় সমবেগে চলে, আনুভূমিকে ত্বরণ নাই, সমবেগে চলে। তার মানে টি সময় বলো আর 10t সময় বলো, যেটাই বলো, আনুভূমিকে কিন্তু তার বেগ সবসময় সমবেগই থাকবে, যেটা ভি কস থিটা। মানে টি সময় পরেও এইটার আনুভূমিক বেগের মান থাকবে ভি কস থিটা। এর আদি বেগ ছিল ভি কস থিটা আনুভূমিকে, বাট সেটা যখন টি সময় পরে এখানে আসছে, যেহেতু কোনো ত্বরণ নাই, আনুভূমিকে ওই বেগটাই আছে, যেটা হচ্ছে ভি কস থিটা। ফাইন, তাহলে এবার এটা বলো, ওকে এটা বলো যে তাহলে ভিওয়াই প্রাইমটা কি হবে? ভিওয়াই প্রাইমটা দেখতেছো এইদিকে তো আসলে আমার মন্দন আছে মাইনাস জি, তাহলে যদি মন্দন থাকে, মন্দন থাকলে তো বেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই বেগের ওই সূত্র আমাদের সবার মনে আছে, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, মন্দন তাই যত সময় যায় বেগ একটু কমে যায়, মন্দন আছে পিছনের দিকে বা নিচের দিকে জি টানতেছে। তাহলে এখানে খেয়াল করে দেখো ওয়াই অক্ষে ইনিশিয়াল বেগ কত ছিল? ওয়াই অক্ষে ইনিশিয়াল বেগ ছিল ভি সাইন থিটা, এটা ছিল আদি বেগ উপরের দিকে। তাহলে এই যে সেই আদি বেগ, আদি বেগের মান ছিল ভি সাইন থিটা মাইনাস ত্বরণের মান তো জি, এই মাইনাস জি মানে হচ্ছে এই যে মাইনাস জি বসছে ত্বরণের মান ইন্টু টি, সিম্পল। তো দেখো আমরা ওয়াই অক্ষে বেগটা পেয়ে গেছি, টি সময় গেছে মাইনাস জিটি পরিমাণ বেগ কমে গেছে। তাহলে এবার এই দুইটা ভ্যালু বের করে এখানে বসাই দিলেই তো আমাদের টি সময় পরে বেগের মান চলে আসবে। তাহলে আমরা এটা মনে রাখবো, প্রথম কথা যে ভিএক্স কখনোই চেঞ্জ হয় না, এটা আদিতে যা শেষেও তা মাঝেও তা, ভি কস থিটা সমবেগ তাই। আর ভি ওয়াই প্রাইম এইটা চেঞ্জ হয় যেহেতু মন্দন আছে, তাহলে ইনিশিয়ালি ছিল ভি সাইন থিটা, তার থেকে মাইনাস জিটি, তার থেকে মাইনাস জিটি। কেন? এই নিচের দিকে জি কাজ করে, টি সময় এতটুকু বেগ কমে গেছে। তাহলে এই দুটো ভ্যালু আমরা এখান থেকে পাবো। তো এটাও তো কখনো কখনো কোশ্চেন করতে পারে যে টি সময় পরে আনুভূমিকে বেগ কত, ডিরেক্টলি এটা বসাই দিবা। আবার এটাও জিজ্ঞাসা করতে পারে টি সময়ে পরে প্রাসের উলম্ব বেগের মান কত, এটা হচ্ছে উলম্ব বেগের মান আর এটা হচ্ছে আনুভূমিক বেগের মান, চাইলে আমরা বসাতে পারবো এখানে। আর যখন ফাইনালি আমাদের বলবে টি সময় পরে বেগ, টি সময় পরে, মনোযোগ রাখো সবাই, হ্যাঁ টি সময় পরে বেগ, টি সময় পরে বেগ যদি আমাদের কাছে চায়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ভি ওয়াই এরপরে ভি এক্স এই দুইটাই বের করে এখানে বসাই দিব। তাইলে আমরা এখান থেকে পেয়ে যাব যে টি সময় পরে তার বেগ কত। যদি এটা বলে সিম্পলি যে টি সময় পরে বেগ কত, তাহলে এটা বের করতে হবে। আর যদি বলে টি সময় পরে আনুভূমিক বেগ কত, তাহলে এটা বের করতে হবে ভি এক্স। আর যদি বলে টি সময় পরে উলম্ব দিকে তার বেগ কত,
তাহলে আমাদের এটা বের করতে হবে। নিশ্চয়ই সবাই এটা বুঝে গেছে। তাহলে কি কি ডান? আমরা টি সময় পরে আনুভূমিক দূরত্ব, টি সময় পরে উলম্ব দূরত্ব, টি সময় পরে সরণ, টি সময় পরে আনুভূমিক বেগ, টি সময় পরে উলম্ব বেগ এবং টি সময় পরে মোট বেগ বের করতে পারছি। দেখো একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, কিন্তু কি মিস হয়ে যাচ্ছে? যে বেগ একটা ভেক্টর রাশি সরণের মতো, সেখান থেকে তো মান পাবো। তো বেগের কি টি সময় পরে বেগের দিক লাগবে না? এই দুইটার তো দিক নেই, এটা তো আনুভূমিক আর উলম্ব, বলেই দিছে দিক। বাট এই বেগের তো একটা দিক থাকবে, সেই দিকটা কোনটা? এই দিকটা, যেটাকে আমরা বললাম লেটসে থিটা প্রাইম বা অরেবার যে বললাম থিটা প্রাইম। তো দেখো এটা তো বের করাই যাবে। 90 ডিগ্রি কোণে আছে ভিএক্স আর ভিওয়াই, তাহলে এই ট্যান থিটার সূত্র দিয়ে করা যাবে। আমরা ট্যান থিটা ইকুয়ালস টু জানি ভিওয়াই বাই ভিএক্স। তাহলে ওখান থেকে থিটা প্রাইম, ওখান থেকে থিটা প্রাইম বেগের দিক ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ভিওয়াই প্রাইম বাই ভিএক্স প্রাইম। এই দুইটা ভ্যালু তো এখানে বের করছো, এই জায়গায় বসাই দিবা, পেয়ে যাবা যে ওই টি সময় পরে বেগের দিকটা কোন দিক। মান তো এখান থেকে পাবো, এখান থেকে দিকটা পাবো, টি সময় পরে দিক কত। তাহলে এগুলো সব খালাস, এগুলো হয়ে গেছে যে আমরা এখন দূরত্ব, সরণ, বেগ টেগ এগুলা সবই বের করতে পারবো। ও, তোমরা আগের থেকে কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে জানো। প্রথম দিন যখন ক্লাস নিচ্ছিলাম তোমরা ক্লাস খুব এনজয় করছিলে, আমারও ভালো লাগছিল, বাট ডিপ ডাউন আমার মনের ভিতরে একটা জিনিস চলতেছিল, সেটা হচ্ছে যে অনেক কম পড়লাম আজকে। তো আমি জানি প্রথম দিন ছিল, তো প্রথম দিন বেশি পড়লেও আবার সেটা আসলে হিতে বিপরীত হয়, ভালোর থেকে মন্দ হয়ে যায়, ভয় পেয়ে যায় বলবান। তো ভয় কখনো পাওয়া যাবে না জীবনে। জীবনে তুমি মনে রাখবা, তুমি যখনই ভয় পেয়ে গেছো তখনই তুমি হাঁটতে শুরু করবা। এই জিনিসটা খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমি একটু রিলেটেবল করব। ওকে, ভয় যদি পাওয়ার হয় শুধুমাত্র আল্লাহকে ভয় পাবা, সৃষ্টিকর্তাকে ভয় পাবা। আর তুমি যদি লাইফে পজিটিভ থাকো তাহলে তোমার আসলে অন্য কোনো কিছু ভয় পাওয়ার কোনো কারণই নাই। সো দেখবা আমরা মানুষ নিজেদেরকে নিজেরাই লিমিট করি। কিভাবে? আজকের এই ক্লাসে যত স্টুডেন্ট আছো তাদের মধ্যে সবাই একই স্ট্যান্ডার্ডে তো নাই। এমন হতে পারে কেউ একটু ভালো পজিশনে আসো, মানে আগের থেকে এই জিনিসপত্রগুলো নিতে পারো, অ্যাডভান্স আসো, আবার কেউ হয়তো বা ওইখানে নাই। এইটা ম্যাটার করবে না যে কে এখন কোথায় আসো, বাট তুমি এখন যে মুহূর্তে আসো ওই মুহূর্তে কি এই স্বপ্নটা দেখতে পারো যে হ্যাঁ আমি বইয়ের চান্স পাবো, এবং কোনো কারণেই তোমার ভয় লাগতেছে না যে তুমি চান্স পাবা না। যদি তুমি সেটা দেখতে পারো তাহলে তুমি চান্স পেয়ে যাবা, গ্যারান্টেড। তুমি জীবনে যা কিছু হতে চাও তা যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো যে হ্যাঁ বুয়েটের ক্যাম্পাসে তুমি হাঁটতেছো, তুমি ক্যাম্পাসে তোমার ব্যাগ নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছ, হেঁটে যাচ্ছ, একটু পরে ক্লাস, প্রফেসরের ক্লাস ধরতে হবে, দৌড়ায় গেলা, ক্লাস করলা, এখান থেকে বেরোয় ল্যাবে যাইতে হবে, ল্যাবে যাইতেছো, মেশিনারিজ নিয়ে কাজ করতেছো, হাত টাত কালা হয়ে গেছে, মানে প্যাশনেটলি জিনিসটা করতেছো। এটা যদি তুমি এখনই চিন্তা করতে পারো, বিশ্বাস করো যত পড়া আছে ইন্টারমিডিয়েটে সব তুমি পড়ে ফেলতে পারবা। কিন্তু ওই জায়গাটাকে নিজেকে চিন্তা করতে পারতে হবে, ওই একটা সিটে তুমি যে বসবা সেটা তুমি এখনই ভাবতে পারতে হবে। তার জন্য তুমি যদি এটা ভাবো না একটু বেশি বড় ভাইবা ফেলতেছি, আমি কি পাবো বুয়েটে চান্স, যদি তোমার এই কোশ্চেনটা মাথায় একবারের জন্য আসে লিখে নাও, সেটা তোমার জন্য ক্লিয়ার হবে। নো ম্যাটার আর তুমি কোথায় আসো, বাট আই গ্যারান্টি ইউ তোমাকে এই দিনে এই কথা বিশ্বাস করতে পারতে হবে। সো আমরা যারা স্টুডেন্ট আছি তোমরা এখনও নিউ গাইজ, আমি জানি ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে আসছো, মানে 9-10 পড়ালেখা করে ইন্টারমিডিয়েটে আসছো। সো সবাই না মোটামুটি স্ট্যান্ডার্ডেই আসো, কিন্তু এখন থেকে যে যত গাফিলতি করবা যে আরে 2 মাস যাক, 3 মাস পরে পড়ালেখা শুরু করব, তারই কিন্তু আস্তে আস্তে করে ক্ষতিগুলো হওয়া শুরু করবে। সো তোমরা এখন শুরু থেকেই সিরিয়াস আসো। লাস্ট 2 দিন আগে তোমাদের কলেজ শুরু হইলো, আমরা অলরেডি ফিজিক্সের একটা চ্যাপ্টারের মাঝামাঝি অতিক্রম করে গেছি। সো দ্যাট মিনস আমরা যথেষ্ট স্ট্যান্ডার্ড জায়গাতে আছি। সো এই জিনিসটাকে ধরে রাখতে হবে। ওই যে খরগোশ আর কচ্ছপের গল্পটাও তোমাদের শোনা আছে তাই না, যে তুমি যদি মনে করো নিজেকে খরগোশ এবং কচ্ছপকে দুর্বল ভেবে যদি তুমি আসলে ঘুমায় থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি দেখবা ওই রেসে কচ্ছপ জিতে গেছে। ফাইন, তো সেটা আমরা করব না। ওকে, সো নেভার লিমিট ইয়োরসেলফ। তুমি কখনই আসলে নিজের লিমিট করো না, সেই সর্বোচ্চ চিন্তা করা শিখবা, মানে কিপ ইউর হেড আপ, মাথা সবসময় উঁচু রাখবা। ওকে ফাইন, তো আসো আমরা
এগুলা বের করে ফেলছি। এখন তোমরা কিন্তু অনেক ফাস্ট হয়েছে প্রথম দিনের ক্লাসের তুলনায়। আজকে যখন ক্লাস নিচ্ছি দেখতেছি তোমরা দ্রুত জিনিসপত্র নিতে পারতেছো। এভাবে ক্লাস বাই ক্লাস যাবে। আমার স্টুডেন্ট হবে সেরা স্টুডেন্ট, মানে রিফ্লেক্সই পোলাপান বুঝবে। আমি মাঝে মধ্যে এরকম পড়াই, মানে এর থেকে এরকম একটা আলোচনা আছে। তোমরা যখন বুয়েটে প্রিপারেশন নিবা বা অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, তখন দেখবা যে এই যে এখন তোমরা আমার একাডেমিকের স্টুডেন্ট, আমার সঙ্গে তোমাদের ম্যাচ আপ হয়ে যাবে। তখন দেখবো যে ভাই কি স্পিড দিয়ে পড়াইতেছে। তো তখন তোমাদের কাছে স্পিড লাগবে না, কারণ তোমরা ওই সক্ষমতা অর্জন করতে শিখে যাবা। তো আবার দেখা যাবে যে তখন তোমার যদি আবার এই পেস মেনটেন করি, তোমার মনে হবে আর এটা হচ্ছে না। তো যখন যেরকম সেরকম আমরা পড়বো, বাট আমাদের এন্ড টার্গেট আমরা খুব রিফ্লেক্সেবল হয়ে যাব, যে একটা জিনিস বললেই বুঝে গেছি, আরে বুঝে ফেলছি জিনিসটা তো এরকম, এটা স্মার্ট। ওকে, তো তোমরা সেরকম হবা, আমি সেটা বানাবো তোমাদেরকে ইনশাল্লাহ। ফাইন। তো এবার আসো, স্মরণ বেগ থেকে এগুলা হয়ে গেল। এরপর চলো আমরা একটা ছোট অঙ্ক আগে করে নিই, তারপরে আমরা আরেকটা থিওরির অংশ দেখব। তো দেখো, যত অঙ্ক আছে প্রজেক্টাইলের বইয়ে, যত অঙ্ক তুমি প্রজেক্টাইলে দেখবা, সব অঙ্কই এই যে কতগুলো টার্ম আমরা বের করছি না, এইগুলারই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে হয়ে যাবে। লেটস সে প্রথম অঙ্কের একটা নিট সলিড অঙ্ক আমরা করি। তো আমরা সব বের করবো, যেটা আমাদের বের করা আমরা শিখলাম, প্রত্যেকটা সূত্র একবারে আমরা অ্যাপ্লাই করে নিই। ওকে, তাহলে আমরা কি কি বের করব? আমরা প্রথমে সরণ বের করব। ওকে, এবং এখানে বলা আছে যে 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পরে ছুড়ে দেওয়ার জাস্ট 1 সেকেন্ড পরে সরণ কত সেটা আমরা বের করব। দেন আমরা বের করব তার বেগ কত, সরণ কত এবং তার বেগ কত। এই দুইটা বের করলেই কিন্তু সবগুলা টার্মই আমাদের বের হয়ে আসবে, তাই না? এই দুইটা বের করলেই আমাদের সবগুলা টার্মই বের হয়ে আসবে। এখন ডিরেক্টলি সবসময় যে এরকম অঙ্কই আসবে তা না, বাট এই অঙ্কটাই নানা রকম স্টেম, নানা রকম সিচুয়েশনের মধ্যে ঢুকাবে। আমরা সেই টাইপের অঙ্ক দেখব। তার আগে চলো আমরা এটা বের করে নিই। তাহলে প্রথমে আমরা কি করব? সরণ বের করব। তাহলে সরণ বের করার সূত্র তো আমরা একটু আগে দেখলাম, যে সরণ যে বের করতেছি, সরণ সরণ ইকস টু কি, √x² + y², √x² + y²। তো এখন বুঝতেছে এক্স ওয়াই এর মান লাগবে। তো এক্স ওয়াই এর মান তো আবার এই দুইটা সূত্র থেকে বেরোবে। এক্স হচ্ছে ভি cos θ t আর ওয়াই হচ্ছে ভি sin θ t -12t²। তাহলে আমরা এই দুইটা বসাই দিলে একবারে সরণটা বের হয়ে আসবে। তাহলে আমরা সরণটা বের করে ফেলি। সরণ বেরোনো মানে কি, সবসময় চিত্র ভিজুয়ালাইজ করবা। ফিজিক্সের ক্ষেত্রে মাথায় রাখবা, তুমি যত চিত্র বা ফিগার বা ছবি যত ভালো পরিমাণে তুমি আসলে ধরতে পারবা, তত তুমি ভালো ফিজিক্সটা বুঝতে পারবা। ওকে, তো সবসময় ছবি এঁকে জিনিসপত্রকে এক্সপ্লেন করার চেষ্টা করবা। তোমরা অনেকে আছো না, আমি জানি ক্লাসে অনেকে আছো যে আজকে আমার ক্লাস না দেখতেছো আর ভাবতেছো যে তুমি একদিন ক্লাস নিবা প্যাশনেটলি। তো এরকম আমি একদিন ভাবছি, এরকম দিন আমারও ছিল। আমি যখন ক্লাস করছি, আমি জুয়েল ভাইকে তোমরা চিনো হয়তো বা, জুয়েল ভাই, মাকসুদুল ইসলাম জুয়েল ভাই। তো ভাইয়ের আমি স্টুডেন্ট ছিলাম, ভাইয়া এখন ইন্টেলে আছেন। তো যাই হোক, ভাই যা ফিজিক্সটা পড়াইতো, তো আমার মনে আছে, আমার প্রথমবার মনে হয়েছে তার ক্লাস দেখে, আচ্ছা ফাইন, আমি এরকম কুল ওয়েতে ফিজিক্স পড়াইতে চাই। সো যেটা আমি করছি এখন। তোমাদের রেদওয়ান ভাইয়া তোমরা তো জানো যে রেদওয়ান একটা সময় স্টুডেন্ট ছিল। ও আমাকে গত পরশু দিন বলতেছিল একটা কথা, যে ভাই জানেন আমি কি করছি, আমি এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার পরের দিন হইতেই পড়ানো শুরু করছি। তো আমার এটা ভালো লাগছে শুনে, এটা যে আমার এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার পরের দিন আমি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছি। কজ আমি চিন্তা করছি যে আমাকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে।
রেদওয়ান যখন এই কথাটা বললো, ভাই আমি ইন্টার পরীক্ষাটা দিয়েই হচ্ছে পরের দিন ক্লাস নেওয়া শুরু করছি। তোমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে সো মাচ প্যাশনেট, রাইট? ফাইন। তো এটা আমি বললাম এই কারণে যে যে তোমাকে একটা জিনিসকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে আর কি, ওরকম কোনো রিজনে আমি তোমাদেরকে এটা বললাম। ওকে ফাইন। তো ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যত বেশি ভালো ছবি বুঝবা, আঁকতে পারবা, তত পড়াইতেও ভালো পারবা। ট্রু। ফিজিক্স মানেই ছবি আঁকা, ফিজিক্স মানেই ছবি আঁকা, ফিজিক্স মানেই ছবি আঁকা। তো তোমাদের সঙ্গে যখন ফিজিক্স পড়াচ্ছি তখন ছবি টবি আসলে আমি আঁকি না এখন। তো ব্যাপারটা এরকম যে দিস ইজ কাইন্ড অফ মাই প্যাশন, ছবি আঁকার ব্যাপারটা। তো ফিজিক্সের জন্য যে এমন আহামরি আর্টিস্ট হয়ে যেতে হবে তা না, কিন্তু তোমার বেসিক জিনিসপত্রগুলোকে এক্সপ্লেইনেবলভাবে ছবি আঁকার চেষ্টা করবো। ওকে, তাহলে এবার ফিজিক্স ভালো বুঝবা। ফাইন। সো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন একটা বস্তুকে আমরা ছুঁড়ে দিছি, এখান থেকে একটা বস্তুকে আমরা ছুঁড়ে দিলাম। তো ছুঁড়ে দেওয়ার পরে যেটা হবে, টি সময় পরে 1 সেকেন্ড, যেটা সে তো আর নিচে চলে যাবে না, বাট এরকম একটা দূরত্বে আছে। ওকে, তো আমার সারণ বের করতেছি। তাহলে আমাদের এই ওয়াইয়ের ভ্যালুটা লাগবে এবং এক্সের ভ্যালুটা লাগবে। সো এক্সের ভ্যালুটা আগে বের করবো। এক্স ইকলস টু আমরা জানি ভি কস থিটা টি। তো ভি এর ভ্যালু অঙ্কে বলে দিয়েছে কিন্তু 25 মিটার পার সেকেন্ড, 25। থিটার ভ্যালু বলে দিছে 60 ডিগ্রি কোণে ছুটছে। আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড, মানে 1 গুণ হবে। তাহলে cos 60 ইকলস টু হাফ। তাহলে cos 60 যদি হাফ হয়, এটা হচ্ছে 12.5। ওকে, 12.5 মিটার। এটাও চাইতে পারতো, অঙ্কে বলতে পারতো যে 1 সেকেন্ড পরে বস্তুটা আনুভূমিক বরাবর কত দূরত্বে যাবে, সেটা আনসারটা দিত 12.5। পারবো আমরা এটা বের করতে। এটাও কিন্তু চাইতে পারে, একটা কোশ্চেন হতে পারে। দেন ওয়াই বের করব, এটা। তাহলে ওয়াই ইকলস টু আমরা একটু আগে দেখলাম ভি সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো ডাটা বসাই দিলে এখান থেকে আনসারটা আমরা পাচ্ছি। ভি এর ভ্যালু 25, থিটার ভ্যালু 60, টি এর ভ্যালু 1, মাইনাস হাফ জি এর ভ্যালু 9.8 ইন্টু 1 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমাদের ওয়াইয়ের ভ্যালু আসবে, ওয়াই ইকুয়ালস আসবে 16.75 মিটার। তাহলে এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে, তোমাদের মাঝে মধ্যেই বলবে যে ওই টি সময় পরে বস্তুটা কতটুকু উচ্চতায় আছে, এটাই তো ওয়াইয়ের ভ্যালু। ওকে, তো এই দুটো হয়ে গেছে। এখন আমাদের দরকার সরণ। তো সরণ কত এটাও আমরা জানি, যে সরণটা হবে এটা। এটা হচ্ছে সেই সরণ এস ভেক্টর, যেটা এই দুটোর বর্গের যোগফলের বর্গমূল, এবং এই কোণটাকে আমরা বললাম আলফা। এটা কোণ ধরলেই হলো, সরণের দিকও তো আছে। সরণ বের করা মানে দিক সহ বের করা। কখনো যদি বলে যে সরণ নির্ণয় করো, এই কথার মানে সরণ যদি ভেক্টর হয়, সরণের মানও নির্ণয় করতে হবে, দিকও নির্ণয় করতে হবে। তুমি যদি শুধু মান নির্ণয় করো 10-এর মধ্যে 5 দিবে, কিন্তু অর্ধেক নাম্বার দিবে। আর যদি শুধু মান চায়, তাহলে ডেফিনেটলি এভাবে বলবে সরণের মান নির্ণয় করো। ওকে, তো এটা মাথায় রাখবে। এই ভুলটা হয় যে একটা ভেক্টর নির্ণয় করতে বলা মানে তার মান এবং দিক দুইটাই নির্ণয় করতে বলা। ফাইন, তাহলে সরণ তো একটা ভেক্টর, তাহলে এটার মান আমরা জানি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স এর ভ্যালু আমরা বের করে নিয়েছি। এক্স এর ভ্যালু 12.5, ওয়াই এর ভ্যালু 16.75। ওকে, তাহলে এটা করলে আমাদের সরণের মান চলে আসবে, যেটা 20.9 মিটার পার সেকেন্ড। 20.9 মিটার পার সেকেন্ড। তার মানে বুঝতেছে এই দূরত্বটা হচ্ছে 20.9। 1 সেকেন্ডের পরেই সে এখান থেকে এখানে চলে আসবে আর কি। ওকে, এখন আমরা সরণের দিকটা নির্ণয় করে ফেলবো,
এবং আমরা জানি দিক আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে দিক সে নিচে বসে। তাহলে দিকটা কার সঙ্গে? দিকটা তো এক্স অক্ষের সঙ্গে, তাহলে নিচে এক্সের ভ্যালু বসবে যেটা 12.5, আর উপরে বসবে ওয়াইয়ের ভ্যালু যেটা 16.75। তাহলে এটা ইনভার্স করলে আমরা মান পেয়ে যাব। আমার ধারণা এরকম অনেক স্টুডেন্ট থাকতে পারো যে ক্যালকুলেটরের ইউজেসটা খুব ভালো মতো আসলে বুঝো না। আমি আগের দিনে একটা ক্লাসেও বলছি যে ক্যালকুলেটরে কিছু ফাংশন আছে, এটা এমন সুপার কিছু না যে এটা জানলে বুয়েটে চান্স হয়ে যাবে, এটা জানলে ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে যাবে, এরকম কিছু না। বাট সেটা জানলে তোমার কিছু টাইম সেভ হবে, স্মার্ট থাকবা যদি আগের থেকে জানতে পারো। তো মাঝে মধ্যে আমি দেখি মানে আমাদের এর থেকেই আমাদের আসলে আমরা অনেক সময় অনেক কিছু এক্সাজারেট করি, ক্যালকুলেটরের ট্রিক্স নিয়েই মনে করো কোর্স ছেড়ে দিছে। আরে ক্যালকুলেটর এমন কি জিনিস যেটা ট্রিক্স নিয়ে কোর্স পড়াইতে হবে? তোমরা অনেক স্মার্ট, এগুলো তোমরা চাপলেই বুঝবা। তো যাই হোক, তারপরেও অনেক অনেক কিছু করা যায় এই ক্যালকুলেটর দিয়ে, অনেক অনেক কিছু করা যায়, আমরা জানি না অনেকেই, স্বাভাবিক। তো আমরা খুব মজার মজার অনেকগুলো ট্রিক্স দেখবো ইনশাল্লাহ, খুব মজার মজার ট্রিক্স দেখবো যা তুমি আগে দেখো নি। এটা দিয়ে আমরা একটা ভেক্টর যোগ করে ফেলতে পারবো, 5-6টা ভেক্টর যোগ করতে পারবো। এটা দিয়ে আমরা একমাত্রিক সমীকরণ ইকুয়েশন মুডে না যাই সলভ করতে পারবো। এটা দিয়ে আমরা দ্বিমাত্রিক সমীকরণ ইকুয়েশন মুডে না যাই একমাত্রিকের মাধ্যমেও সলভ করতে পারবো, সব কাজ পারবো। তো সেটা আমি মনে করি যে প্রত্যেকদিন ক্লাসে আলোচনা না করে এই চ্যাপ্টার শেষ হোক, আমি যা যা কিছু করা যায় টুকটাক করে আমি তোমাদের সবগুলো দেখা একটা ভিডিও দিয়ে দিব না। হ্যাঁ, তোমরা এটা দেখে নিও, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে তোমরা এটা না জানতে পারো, তোমাদের স্ট্যান্ডার্ডে আমিও জানতাম না। ফাইন, ওকে। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করে নিচ্ছি। আলফার ভ্যালু আসছে 53.26 ডিগ্রি। ওকে, তার মানে আমরা বুঝতেছি এই কোণটা হচ্ছে 53.26। তাহলে স্মরণের কাহিনী শেষ। এবার আমরা বেগ নির্ণয় করব। সো বেগের ক্ষেত্রে একই রকম কাহিনী। আমরা এটা জানি যে বেগ যখন আমরা নির্ণয় করছি, বেগও একটা ভেক্টর রাশি, এবং বেগেরও মান যখন টি সময় পরে বের করব সেটা √vx² প্লাস vy²। তাহলে আমাদের এক্স অক্ষের বেগটা ওয়াই অক্ষের বেগটা লাগবে। এই দুটো তো আমরা বের করে নিতে পারবো। আমরা অলরেডি জানি এক্স অক্ষ বরাবর যে বেগটা ভি কস থিটা, এটা তো সমবেগ, ওরা তো চেঞ্জ নাই, যেটা ভি কস থিটাই। তাহলে আমরা লিখতে পারবো যে vx ইকুয়ালস টু ভি কস থিটা। তো ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 25 আর থিটার ভ্যালু 60। তাহলে ভি কস থিটার ভ্যালু আসবে 25/2, দ্যাট ইজ 12.5 মিটার পার সেকেন্ড। তো একটা পেয়ে গেছি, এটাও চাইতে পারে ওই সময় আনুভূমিক বেগটা কত। দেন ভি ওয়াই, এটা আমরা জানি যে ভি সাইন থিটা মাইনাস জিটি, ভি সাইন থিটা মাইনাস জিটি, ভি সাইন থিটা মাইনাস জিটি, ভি সাইন থিটা মাইনাস জিটি। তো ভি এর ভ্যালু তো জানি আমরা, ভি এর ভ্যালু হচ্ছে 25, ভি এর ভ্যালু 25, থিটার ভ্যালু হচ্ছে গিয়া 60 মাইনাস জি এর ভ্যালু 9.8 আর টি এর ভ্যালু তো 1 সেকেন্ড। তো এখান থেকে আমরা উলম্ব বেগটা কত থাকবে সেটা বের করে নিতে পারছি। এবং এটার ভ্যালু হচ্ছে গিয়া 11.85 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো দুইটা বেগ পেয়ে গেছি, ওই দুইটা ভ্যালু এখানে বসাই দিব, একটা 12.5, একটা 11.85। দেন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি সময় পরে ওইটার বেগ কত হবে। ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা। এই যেটা হয়, আমি আমার একটা কি বলে উপলব্ধি তোমাদের শেয়ার করি, এবং এটা মাস্ট মেজরিটির সঙ্গে এটা হবে। কী হবে জানো, আমরা যখন আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাব, প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমাদের হইতে শুরু করবে, তখন না তুমি এই অঙ্কগুলো খুব সহজেই আসলে বুঝে যাবা। এবং আজকে এই ক্লাসটা করার পরে তুমি যখন তপন স্যারের বই, ইসাক স্যারের বই বা যে কোনো বই খুলবা, খোলার পরে আজকে খুলবা, একটু খুলে দেখতে তো হবে, বাস্তবতা রিয়েলিটি চেক দিতে হবে যে ভাইয়া যে বলছিলেন যে ক্লাস করে আমি নাকি বইয়ে সব পারবো। তো প্রথম ক্লাস করে তো আর সব পারবা না, মানে সবগুলো ক্লাস শেষ হলে চ্যাপ্টারে সব পারবা, বরঞ্চ বইয়ে নাই এমন অঙ্ক পারবা। তুমি তখন এরকম জাজমেন্টালও হবা, আরে তপন স্যারে কী অঙ্ক দিছে, এগুলি আবার অঙ্ক দিতে হয়, তো আমি সব পারি। আরও অঙ্ক না আরও এরকম হইলে ভালো হইতো, ওই যে অঙ্কটা ভাইয়া ক্লাসে করাইছিলেন ওই টাইপের অঙ্কই তো দেখতেছি না, ওগুলো তো পারি বইয়ের, এরকম অনুভূতি হবে। তো ওকে,
ফাইন, সেই অনুভূতি হওয়া একটা ব্যাপার, আর পরীক্ষার হলে ওই অঙ্কটা মিলায় আসতে পারাটা কিন্তু আর একটা ব্যাপার। তুমি অঙ্ক সব বুঝতেছো, সব পারো, ক্যালকুলেশন করতে যায় আনসার ভুলবাড়ি করতেছো ক্যালকুলেটর চাপতে যায়, তাহলে লাভের লাভ কী হবে? সেটা হচ্ছে পারা জিনিসে নাম্বার পাচ্ছ না, তাই না? এই জিনিসটা অনেকের হয়, আমার হয়েছিল। যেমন এই যে আমরা এই কনসেপ্টটা শিখছি, বই খোলার পরে দেখবা একটা অঙ্ক এরকম হয়তোবা যে এত বেগে এত কোণে ছুটছি, 1 সেকেন্ড পরে এর আনুভূমিক স্মরণ কত হবে, মানে এক্সের মান বের করতে বলছে। তুমি তখন কি এই অঙ্ক আর করবা? এটা করার পরে তুমি যেটা করবে, ধুর এ তো পারি, বুঝছি কোনটা। এবার বলো উচ্চতা কত, এটাও পারি। তারপরে বললো স্মরণ কত, পারি 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 পারি, এরকম সব পারি 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 করতে করতে যেটা হয় যে ওইটা হাতে লিখে লিখে ঠান্ডা মাথায় যে ক্যালকুলেশনটা করার কথা সেটা আমরা করি না। এর ফলে একটা ইলিউশন তৈরি হয় তুমি সব পারো, হ্যাঁ এটা মাস্ট, এটা তো আগে পারতে হবে, এইটা পারো মানে তুমি মেইন জিনিস পেরে গেছো। তাতে আজকে ভুল হইলো, 10টা ভুল করার পরে ঠিকই তুমি যা এইচএসসির আগে সবই পারবা, দ্যাটস ওকে। বাট প্রত্যেকটা জিনিস আসলে গেট ইউর হ্যান্ড ডার্টি, তোমার হাত নোংরা করো। হাত নোংরা করা মানে বুঝো যে তুমি একটা কাজ করতে চাও, সেই কাজটা তুমি নিজে করবা না, আরেকজনের দিয়ে করাইতে চাও, তাইলে তুমি দেখবা ওই কাজ জীবনেও পারফেক্ট হবে না, তাই না? তো তুমি যে কাজটি করতে চাও সেটাতে তোমার নিজের হাত বাটাইতে হবে, সো গেট ইউর হ্যান্ড ডার্টি, নিজের হাত নোংরা করতে হবে, ওই কাজে নামতে হবে। তো আমি এটা বলতেছিলাম এই কারণে যে ওই কনফিডেন্সের কারণে আমি দেখা যেত ফার্স্ট ইয়ারে যখনই পড়তাম, স্যার পড়াইতো মাথায় ওটা পুরো নিয়ে নিতাম, এরপরে বইয়ের পৃষ্ঠে উঠলে আরে সব পারি। তো এরপর যেটা হইতো, খাতা খুইলে অঙ্কটা করতাম না। এর ফলে যেটা হইলো, আমি নর্ডম কলেজে ছিলাম, ফার্স্ট রাউন্ড কুইজ দিছি। তো ফার্স্ট রাউন্ড কুইজ দেওয়ার পর আলহামদুলিল্লাহ ফিজিক্সে 100-100, ম্যাথে 100-100। নর্থডাউন কলেজে আমি মোট কত রাউন্ড, 10 রাউন্ডের মতো কুইজ দিছি, প্রত্যেকটা পরীক্ষায় ম্যাথমেটিক্স 100-100 পাইছি। এটা ফ্লেক্স নেওয়ার জন্য বলতেছি না, লাকিলি হয়েছে আলহামদুলিল্লাহ। বাট প্রত্যেকটা পরীক্ষা 100-100 পাইছি ম্যাথমেটিক্সে, প্রত্যেকটা কুইজে। তোমরা যারা নর্ডেমিয়ান আসো কুইজ দাও 2-1 রাউন্ড, এরপরে বুঝবো আমি কি বলতেছি। ভাই এটা একটা কঠিন চ্যালেঞ্জ, তোমরা নর্ডেমিয়ান আসো মোস্ট অফ এখানে। তো কঠিন চ্যালেঞ্জ, মানে কুইজ পরীক্ষা জীবনটারে একদম মানে কি হলো তেজপাতা করে দেয়। মানে এমন অবস্থা ছিল, 9-10 যখন আমি পড়ালেখা করতাম, তখন আমি প্রচুর পড়ালেখা করতাম, আমি বরিশাল জিলা স্কুলে ফার্স্ট বয় ছিলাম, যাই হোক হোয়াট এভার ইট ইজ। তো যখন নর্ডাম কলেজে আসছি, তখন নর্ডাম কলেজের ওই পেজটা ধরে রাখতে যায় আমি দেখলাম যে আমি সপ্তাহে 7 দিনই আসলে 4-5 ঘন্টা পড়ালেখা করি, সারাদিনই পড়ালেখা করতেছি, যেটা আমি আসলে কখনো ছিলাম না। তো কলেজই আমাদেরকে এরকম ইম্প্রোভাইজ করে দিছে। এখন যেটাই হোক, যা নর্ডামেন আছো তারা ওটা ফিল করবা। তো এর বাইরে যে একটা কথা আমি তোমাদের বলতে পারি, তো তার মানে কি ভাই নর্ডাম কলেজে যারা পড়ি না তাদের কিন্তু পড়ালেখা হচ্ছে না? এই কোশ্চেনটা তোমার মনে আসবে না? অবভিয়াসলি হচ্ছে, ঠিক আছে, অবভিয়াসলি হচ্ছে। ওই ওই আমাদের যুগটা একটু অন্যরকম ছিল, অফলাইনের যুগ, তো ওই সময় চাইলেই তুমি তোমার এলাকায় বসেই ঢাকার একজন টিচার, বা ঢাকার না হোক যেখানেই হোক, একজন ভালো টিচারের কাছে পড়ার সুযোগ তো পাইতো না। তো আমাদের ক্ষেত্রে ওই নর্ডাম কলেজে পড়লেই আসলে সর্বোচ্চ কালচারটা আমরা পেয়েছি, যেহেতু অনলাইন ছিল না। তো তোমাদেরকে আমি এতটুকু প্রমিস করতে পারি, ফিজিক্সের পার্টে ওই নটরডেম কলেজের ক্লাসে যা পড়াবে তার থেকে আমরা বেটার পড়াবো। ওই নলেজটা আমার আছে যেটা আমি তোমাদেরকে কনভে করবো। ওকে, তা তো করবো, আরও এক্সট্রাও আমরা করব, ঠিক আছে? তো ফিজিক্সের ক্ষেত্রে কারো মন যেন ছোটো না থাকে যে আমি নটরডেম কলেজে চান্স পাই নাই, বা আমার হয়তো বা সামর্থ্য নাই ঢাকায় গিয়ে পড়ার, এই জন্য নটরডেম কলেজে পড়তে পারি নাই, কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে মেধা দিয়েছে, তাই বলে তুমি ভালো করতে পারবা না? পারবা, ডেফিনেটলি পারবা, ওই দায়িত্ব আমরা নিচ্ছি। ওকে, ফাইন। ওইটা কখনোই মাথায় রাখবা না যে আমি নরডমে নাই, এই জন্য আমি হচ্ছে গিয়া ওই জিনিস জানতে পারবো না, ওর থেকে আমরা বেটার জানবো। ফাইন, হাসো। তাহলে আমরা এই ভ্যালু বসাই দিলে বেগের মানটা বের করতে পারবো। সো মরাল অফ দ্য স্টোরি, আমি যেটা বলতেছিলাম যে সবাই লিখে লিখে প্র্যাকটিস করবা। একটা অঙ্ককে ছোট মনে করে পারি দেখা আর হাতে করলাম না, এটা করলে দেখবা সব পইরা গেছো, কলেজে পরীক্ষা দিতে গেছো, সব অঙ্ক করে আসছো, দেখি নাম্বার পাও নাই। নাম্বার কম কম কেমনে পাইলাম নিজের উপর বিশ্বাস হবে না, পরে দেখবে ক্যালকুলেটর চাইবে, জানা জিনিস ভুল করে আসছো। ওকে, সো সবাই একটু লিখে লিখে প্র্যাকটিস করবা। আমি একটা কথা বারবার বলি, একবার লিখা 10 বার পড়ার থেকে উত্তম। তুমি একটা জিনিস 10 বার পড়ার পরে যতখানি স্টেবল হয়, একবার লিখো, সেম ইম্প্যাক্ট পেয়ে যাবে ব্রেন। তোমরা যখন বন্ধুর নাম, একটা নতুন মানুষের সঙ্গে পরিচিত হও, নাম জিজ্ঞেস করো না যে ভাই আপনার নাম কি, নাম জানলা রেজা, ওই মুহূর্তে মনে হয় না যে এই নাম মনে থাকবে, পরের দিনই দেখা হইলে আর কি জানি বলছিল নাম। তো ওই পড়ার ব্যাপারটা অনেকটা ইলিউশনের মতো, পড়ার সময় মনে হয় কে মনে থাকবে, মনে থাকবে না, কিন্তু অবভিয়াস 2 দিন পরে যখন কেমিস্ট্রি ম্যাথ পড়ে আবার ওটা পড়ে কি জানি ভুলে গেছি। তো এটা যদি তুমি একটা লিখো তাহলে দেখবে এই জিনিসটা হবে না। ওকে, আচ্ছা, তো এটা ক্যালকুলেশন করলে
আমাদের বেগের মানটা আসবে 17.22 মিটার পার সেকেন্ড। এই নাম মনে রাখার ব্যাপারটা খুবই আসলে চ্যালেঞ্জিং, এবং এইটা আমার একটা খুব ব্যাড হ্যাবিট। আমি মানুষজনের নাম শোনার সময় খুব আগ্রহ নিয়ে শুনি, পরে মনে থাকে না। তো এমন একটা অবস্থা, একটা ব্লাসফেমির মতো অবস্থা তোমাদেরকে শেয়ার করি যে মানে আমার এক ফ্রেন্ড আর কি, ছোটোবেলার 9-10-এর ফ্রেন্ড, দুদিন আগে দেখা হয়েছে ওর সঙ্গে, ওর নাম আবির। তো যাই হোক, কোনো একটা সময় ওর সঙ্গে আমি মসজিদে আসলে থাকছি 9-10-এ পরীক্ষার পরে, ওই যে সফরে যায় না মসজিদে, তো আমাদেরকে স্কুল থেকে নিছে আর কি। যাই হোক, থাকছি একসঙ্গে, রাতে ঘুমাইছি মসজিদে, নামাজ পড়ছি, ঘুমাইছি, এরকম আর কি। যাই হোক, তো ওর সঙ্গে হঠাৎ করে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পর, আরে বন্ধু কি অবস্থা, তুই কেমন আছিস হেনতেন, আরে কি অবস্থা দোস্ত, এই সেই হেনতেন কথাবার্তা। ও না অনেক বুদ্ধিমান, ও বলতে, দোস্ত আমার নাম কি বলতো। সো দ্যাট ওয়াজ অবভিয়াস যে আমার এটা মনে রাখা উচিত ছিল, বাট ওই মুহূর্তে মাথায় আসে না। সো এরকম এই জিনিসটা ঠিক না আর কি, আমরা সবাই শার্প থাকবো, সব কিছু শুনলে মনে রাখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো বেগের মান আমরা পেয়ে গেছি। তো বেগও তো ভেক্টর রাশি, এটা তো দিক আছে, তাহলে দিকটাও আমাদেরকে বের করতে হবে। লেটস সে এই মুহূর্তে বেগটা এইদিকে, এই মুহূর্তে বেগটা এইদিকে, এটা হচ্ছে সেই বেগটা। আনুভূমিকটা তো আমরা বের করছি, উলম্বটা আমরা বের করছি, এটা হচ্ছে ভিএক্স, এটা হচ্ছে ভিওয়াই। এখন আমাদেরকে বের করতে হবে বেগের দিকটা। সো বেগের দিক যেটা আনুভূমিকের সঙ্গে, সেটাকে আমরা বললাম বিটা, এটাকে আমরা বললাম বিটা। সো আমরা এখন এই বিটা বের করব। ওকে, ফাইন। ওকে, সো কোন পাশে করি, এখানেই করে দিচ্ছি। দেখো এই বিটা বের করা, ওই যে ট্যানের সূত্র, বিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোন সে নিচে, কোন কার সঙ্গে, এক্স এর সঙ্গে, তাহলে ভিএক্স নিচে, উপরে ভিওয়াই। ভিএক্স এর ভ্যালু আমরা এখানে বের করছি 12.5, আর ভিওয়াই এর ভ্যালু আমরা বের করেছি 11.85। তাহলে এখান থেকে বেগের যে দিক ওটাও পাইতেছি। আচ্ছা, সেটার ভ্যালু 43.47 ডিগ্রি। তার মানে আমরা বুঝে গেছি তখন বেগের কোণটা এত হবে, মানে এখানে 43.47 ডিগ্রি কোণ করে থাকবে, এবং বেগের মানটা তখন হবে হচ্ছে গিয়ে, এরা কই বের করলাম, বেগের মানটা থাকবে 17.22। ওকে, ফাইন। তাহলে এরকম অঙ্ক আসলে আমরা সব কিছু কিন্তু বের করে ফেলতে পারছি, সব কিছু আমরা বের করে ফেলতে পারছি। ভেরি গুড। এই যে জান্নাতুল নাইমা আনসার দিছো, ও ঐশী আনসার দিছো, ভেরি গুড, পারফেক্ট। আচ্ছা, সো এখন এরকমভাবে তো অঙ্ক আসতেই পারে। আবার এই অঙ্কগুলাকেই, এই সব ডেটাগুলাকেই বিভিন্ন স্টেমের মাঝখানে লুকায় লুকায় দিবে, যেটা তোমরা একবারে স্পষ্ট দেখতে পারবা। যেমন দেখো, আমি কয়েকটা কেস বলবো, অঙ্ক করতেও লাগবে না, এখানে কেস বলবো, তোমরা দেখবা বুঝে গেছো। দেখো, লেটস সে এভাবে বলবে, এইখানে একটা ফুটবলের গোল পোস্ট আছে, এটা একটা গোল পোস্ট। ওকে, আমরা সাইড ভিউ দেখতেছি, একটা গোল পোস্টকে সাইড দিয়ে দেখলে কি একটা কাঠির মতো এরকমই দেখা যাবে, রাইট? এক সাইড থেকে দেখতেছি। সেই যে গোল পোস্টটা, এই গোল পোস্টটার উচ্চতা বলা আছে, বলছে এই যে গোল পোস্টটা, এটার উচ্চতা 5 মিটার, এটার উচ্চতা 5 মিটার। এখন একটা ট্রাইবেকার শুট হবে, ফাঁকা গোলে ট্রাইবেকার শুট হবে, গোল কি নাই। তো এখান থেকে একটা বল রে শুট করবে। ওকে, ফাইন। এখান থেকে একটা বলকে শুট করবে, এবং এইটা বলল যে বলটা বলটা যখন শুট করছে, বলটা যখন শুট করছে তখন এইটা গোলপোস্টের একদম উপরের প্রান্তে লাগছে। আমি কোশ্চেনটা লিখি, অঙ্কটা আমরা করি। হ্যাঁ, মানে এরকম অনেক অঙ্ক হতে পারে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা বুঝে ফেলবা। এই যে বলটা আছে, এই বলটাকে আমরা একটা নির্দিষ্ট বেগে, একটা নির্দিষ্ট কোণেই তো হচ্ছে শ্যুট করব, তাই না? তো এটাকে 60 ডিগ্রি কোণে আমরা শ্যুট করলাম, এবং বলে দিছে এটার বেগ হচ্ছে 20,
মিটার পার সেকেন্ড বেগে এটাকে শুট করছি। এখন বলছে বলটি গোলপোস্টের বলটি গোলপোস্টের টপ পয়েন্ট মানে তো বুঝছো, যারা ফুটবল খেলা দেখো তারা জানো টপ কর্নার, তাই না? টপ কর্নার মানে হচ্ছে একদম মেসির যে শটগুলো টপ কর্নার করে, টপ কর্নার করা মানে তো জানো যে এটা যে গোলপোস্ট হয় একদম টপের কর্নার, তো এরকমই আর কি, এটা বলছে টপ পয়েন্ট। টপ পয়েন্টে লাগলো, এই যে বলটারে শুট করছে এটা যে একদম মাথায় লাগছে, গোলপোস্টের মাথায় লাগছে। এখন জানতে চাইছে গোলপোস্টটা কতটুকু দূরত্বে আছে, গোলপোস্ট এর দূরত্ব কত। গোলপোস্টের দূরত্ব কত এটা হচ্ছে গিয়া বের করতে হবে। তো দেখো এই যে এত কথা এত কাহিনী, এর মধ্যে আসলে এক্সট্রা তো কিছুই নেই, সিম্পলি তো এই জিনিসটাই আসছে, তাই না? এইটার জাস্ট গোলপোস্টের দূরত্বটা বলতে বোঝাইতেছে যে আনুভূমিক দূরত্বটা কত, মানে মাটি থেকে কতটুকু দূরে আছে। তো আমরা বুঝে গেছি যে এখানে আমাদের এই ভ্যালুটা বের করতে লাগবে, এইটা যেটাকে আমরা এক্স বলি, এটাই বের করতে বলছে। দেখো ওয়াই বলা আছে, এটাই তো ওয়াই, এবং আমরা এটা জেনে গেছি যে এই বলটা শুট করার পরে এইখানে যায় লাগছে, তার মানে এটাই ওয়াই, টপ পয়েন্টে লাগছে। তাহলে এটা বুঝতেছো যে ওয়াই গিভেন এক্স বের করতে হবে। তো এক্স ইকস টু তো আমরা অলরেডি জেনে ফেলছি, ভি কস থিটা টি, আজকে ক্লাসেই তো বের করছে ভি কস থিটা টি। এখন তুমি যেটা দেখতেছো যে ভেরি গুড, আমরা ভি এর ভ্যালু জানি কত বেগে ছুটছে 20, থিটার ভ্যালু জানি কত কোণে ছুটছে 60, আমরা কি টি এর ভ্যালু জানি? জানি না, তাহলে টি বের করতে লাগবে। টি কই পাবো? টি পাবো এই ওয়াই থেকে, আমরা তো ওয়াইয়ের ভ্যালু জানি। তাহলে ওয়াইয়ের ভ্যালুতে আমরা টি সময় পরে এই ওয়াই, মনে করো এখান থেকে আসতে টি সময় লাগছে, টি সময় পরে এই ওয়াই কত, তো সেই ওয়াই বের করার সূত্র আমরা আজকে দেখছি, ওয়াই ইকস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ওয়াইয়ের ভ্যালু তো আমরা জানি 5, ভি এর ভ্যালু 20, থিটার ভ্যালু 60, টি জি এর ভ্যালু 9.8 যদি এখানে বসাই তাহলে আসবে হচ্ছে গিয়া 4.9, এটা তো আমরা সবাই বুঝছি 2 দ্বারা ভাগ টি স্কোয়ার। তাহলে দেখো টি এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এই টিকে এই পাশে নিয়ে আসলে দেখো 4.9 এটা এই পাশে চলে আসছে, টি স্কোয়ার এইটা এই পাশে চলে আসছে, মাইনাস 20 সাইন 60, 20 সাইন 60, সাইন 60 ভ্যালু মানে হচ্ছে √3/2, সাইন 60 মানে √3/2, তার মানে ওই 2 দ্বারা এই 20কে কাটলে হবে 10√3, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 10√3। দেখছো কত ভালোবাসি তোমাদেরকে, একদম ক্যালকুলেশন ধরে ধরে বইলা বইলা পড়াচ্ছি, তাই না? তাই না? এবার সবসময় সম্ভব হবে না হয়তো, বা আমরা এখনো ছোট, আমরা এখন বড় হচ্ছি, তো আমি এগুলো করবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা, সব বুঝবা ক্লাসে ইনশাল্লাহ। ফাইন, তো এটা এভাবে চলে আসছে, আর এই 5 তো এখানেই ছিল, তাহলে +5 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই যে ইকুয়েশন আসছে, এই যে ইকুয়েশন আসছে, এই ইকুয়েশনটা টি এর দ্বিঘাত সমীকরণ না? তাহলে টি এর তো এখান থেকে এটা সমাধান করলে টি এর কটা মান বেরোবে? 2টা। ম্যাথমেটিক্সে আমরা এটা শিখছি বাই ফান্ডামেন্টাল ল অফ অ্যালজেব্রা, যত পাওয়ার ততগুলা সমাধান, যত ঘাত ততগুলা মূল। দেখতেছে এটার ঘাত 2, তাহলে এটার সমাধান কটা আসবে? 2টা আসবে। ওকে ফাইন, তাহলে এটাকে আমরা সলভ করব, তাহলে আমরা 2টা টি পেয়ে যাব। তাহলে আমরা সলভ করে নিই, হ্যাঁ? আমরা এটা ক্যালকুলেটারে একবার সলভ করতে পারি, এটা সলভ করে দিচ্ছি আমি, তোমরাও পারো, ইকুয়েশন মোডে গেলে এটা সলভ করা যাবে, যেটা আমি দেখাই দেবো না। আচ্ছা, এটা সমাধান করলে টি এর 2টা মান আসবে, কিন্তু একটা মান আসছে 3.21 সেকেন্ড, আরেকটা মান আসছে 0.3
3.31 সেকেন্ড। কোনটা নিব? দুইটাই নিব। কোনটা নিব? আমরা দুটাই নিব। এখন তোমাদের কোশ্চেন আসছে, ডেফিনেটলি মনে এই কোশ্চেন আসছে যে আচ্ছা টি এর দুইটা মান কেন আসলো? এটা দ্বারা কি বোঝায় ভাই? এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। দেখো এটা দ্বারা বেসিক্যালি কি বোঝাবে, একটা প্রজেক্টাইলকে যখন আমরা ছুঁড়ে দেই, একটা প্রজেক্টাইলকে যখন আমরা ছুঁড়ে দেই তখন প্রাসটা যখন উড়ে, চিন্তা করে দেখো একই উচ্চতায় সে দুইবার থাকে, একই উচ্চতায় সে ডেফিনেটলি দুইবার থাকে। শুধুমাত্র একটা উচ্চতা আছে যেখানে সে একবার থাকে। দেখো যে এটা যখন আকাশে উড়বে, আমরা যেমন এখানে বলছি 5 মিটার উচ্চতা ধরছি, 5 মিটার উচ্চতায় সে দুইবার ছিল। কোন দুইবার? আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন টানি, 5 মিটার উপরে আমরা যদি একটা রেখা টানি, তাহলে চিন্তা করে দেখো এটা হচ্ছে তার মিড পয়েন্ট, সর্বোচ্চ উচ্চতা। তাহলে এবার দেখো এইটা যদি হয় হচ্ছে গিয়া 5 মিটার, তাহলে ওঠার সময় একবার 5 মিটার এসে ছিল যখন উঠতেছে, আবার যখন সে নামতেছে তখনও তো ডেফিনেটলি সে 5 মিটার উচ্চতায় আর একবার ছিল, ইজন্ট ইট? একই উচ্চতায় সে ডেফিনেটলি দুইবার থাকবে। কারণ কি? দেখো এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এটা কিন্তু প্রতিসম, ডানে যা আছে বামে তাই আছে। তার মানে এইখানে 0 মিটারে ছিল, এখানেও 0 মিটারে আছে উচ্চতা। এখানে 5 মিটার থাকলে ওই পাশেও নামার সময় 5 মিটার একবার ছিল। তার মানে বুঝতেছো এই দুইটা টি কি বোঝায়? এই দুইটা টি এর ভিতরে যেটা ছোট টি এটা দ্বারা বোঝায় ওঠার সময়, আর যেটা বড় টি সেটা নামার সময়। কথা দেখো এখান থেকে এখানে আসছে তাড়াতাড়ি আসছে, তাহলে এই জায়গায় আসতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 0.31 সেকেন্ড ওঠার সময় 5 মিটার দূরে। আর যখন নামার সময় আবার এখানে আসছে 5 মিটারে, তখন যে টাইমটা লাগছে সেটাও টি টু বা টি একই, সেটা হচ্ছে 3.21 সেকেন্ড। নিশ্চয়ই সবাই এটা বুঝে গেছো। এই 5 মিটারে ওঠার সময় একবার ছিল, নামার সময় একবার ছিল, কিন্তু দূরত্ব কি দুইটা সমান? না, তা তো সমান না। দেখতেছো এইটার আনুভূমিক দূরত্ব ধরি যদি আমরা x1, তাহলে এইটার আনুভূমিক দূরত্ব হচ্ছে গিয়া x2, ইজন্ট ইট? দেখো ছবি আঁকার কত তাৎপর্য, যে ছবিগুলো যে আমি আঁকতেছি স্পন্টেনিয়াসলি, তোমরা কিন্তু জিনিসপত্রগুলো ক্যাচ করতে পারতেছো। হ্যাঁ এরকম তো হবে। এই ছবি না আঁকলে এই ইকুয়েশন দিয়ে তুমি আসলে কি বুঝতা? এই ইকুয়েশন দুটো নাম্বার আসছে, একটা সংখ্যা আসছে, কি জানি আসছে। তো ম্যাথ নেভার লাইস, মানে গণিত কখনো মিথ্যা বলে না। ওকে ফাইন, ম্যাথমেটিক্স ইজ আ টুল। তো ওইটাই ওভাবে চিন্তা করো যে দুইটা টাইম পাইছি, এর ব্যাখ্যা ছবি দেখে বুঝে গেছি। তার মানে আমরা বুঝতেছি আনুভূমিক দূরত্ব তো দুইটা আসবে, আনসারও কিন্তু এটা দুইটা আসবে। গোলপোস্টটা 5 মিটার উচ্চতা এতটুকু দূরেও থাকতে পারে, আবার এতটুকু দূরেও থাকতে পারে। ওকে, তো দুইটাই আমরা আনসার লিখব। ফাইন, তাহলে দেখো টি পেয়ে গেছি। তো টি পেয়ে গেলে তো এখান থেকে আমরা হচ্ছে কি আনুভূমিক দূরত্ব পেয়ে গেছি। দুইটা আনসার আসবে আমি বললাম। x1 কাছের দূরত্ব যেটা, সেটা 20 cos 60, এইটাতে টি নিব t1, t1 এর ভ্যালু 0.31। তাহলে দেখো এখান থেকে আমরা x1 এবং এটার ভ্যালু আসছে 3.1 মিটার। তার মানে গোলপোস্টটা হতে পারে 3.1 মিটারে আছে। শুধু কি একটা আনসার? না, দুইটা আনসার। এখানেও থাকতে পারে গোলপোস্টটা, এখানেও থাকতে পারে। তারপরে হচ্ছে x2, x2 এর ক্ষেত্রে জাস্ট এই টি এর ভ্যালুটাই নিব হচ্ছে বড়টা 3.1। তাহলে এখান থেকে আসছে x2 ইকুয়ালস টু 32.1 মিটার। তাহলে এই যে একটা অঙ্ক করলাম, এরকম হাজারো কেস আমরা দিতে পারি। আমরা চাইলে এরকম হাজার, এই দুটোই আনসার এখানে, আমরা হাজারো কেস এরকম বানাইতে পারি। এরা দিছে এখানে ছুটছি, এখানে ছুটছি, নানা রকমভাবে আসলে অঙ্ক হতে পারে। তো বইয়ে তুমি দেখবা নানা রকমভাবে আসলে এই সূত্র কয়টাকেই আমরা ইউজ করছি। আমরা যে টি সময় পরে প্রজেক্টাইলের এই সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলাই হচ্ছে গিয়ে বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকমভাবে পেঁচা টেঁচা দিবে, যা তুমি যদি আসলে এই অঙ্কটা বুঝে থাকো তাহলে তুমি যে কোনো অঙ্ক ইন্টারপ্রেট করতে পারবা। স্যার টি দুইটা আসার ব্যাপারটা আরেকবার বলেন। আচ্ছা বলতেছি,
এই যে খুশি দেখো, তুমি মনে হয় এতক্ষণে বুঝে গেছো তাই না, যে টি দুইটা কেন আসছে। 5 মিটার উচ্চতায় থাকার টাইম বের করছি আমরা, আসছে একটা দ্বিঘাত সমীকরণ, তো সমাধান দুইটা আসছে। তো এই দুইটার দ্বারা কি বুঝাইলো, দেখো তো একটা প্রাস যখন আকাশে উড়ে তখন একই উচ্চতায় সে দুইবার থাকে। যেমন এই যে 5 মিটার, ওঠার সময় 5 মিটার একবার ছিল, আবার উঠে উড়ে গিয়ে যখন নামতেছে তখনও তো 5 মিটার একবার আছে। তাহলে দুইটাটি বুঝাইছে, এইখানে আসতে যে টাইম আর এইখানে আসতে যে টাইম, কথা এই টাইম দুটো তো ভিন্ন। শুধুমাত্র একটা উচ্চতা আছে যেখানে প্রাসটা একবারই থাকে, সেটা কোনটা? সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় তো প্রাস একবারই থাকে, ইজন্ট ইট? এইখানে কি সে দুইবার থাকে না, কারণ এই রেখার সাপেক্ষে প্রতিসম, মানে এদিকে যদি 5 মিটারের উপর থাকে ওদিকেও 5 মিটারের উপর একবার থাকবে, এদিকে যদি 7 মিটারের উপরে থাকে ওদিকেও 7 মিটারের উপর একবার থাকবে, বাট সর্বোচ্চ উচ্চতা সে একবারই থাকবে। ওকে, ফাইন। তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে এরকম একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবে, ওটা সমাধান করলে দুইটা সমাধান আসবে এবং ওই দুইটা সমাধানের মানই সমান হবে। এরকম মাঝে মধ্যে হয় না যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, মানে এক্স এর মান কি হবে? এক্স এর মান তো 5ই সময় যদি হয়, মানে এটা যা বোঝাচ্ছে দুইটা সমাধানই সমান। এটা হইতে পারে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা সমাধানের মানই সমান, 5 5। ওকে, তো সর্বোচ্চ উচ্চতাও দ্বিঘাত সমীকরণ আসবে, যাক ওই আলাপ দরকার নেই, এটা বুঝে গেছো তোমরা সবাই। সর্বোচ্চ উচ্চতা একবার থাকবে আর অন্য সব উচ্চতায় সে দুবার করে অবস্থান করবে। হ্যাঁ, x1 x2 দুইটাই এখানে অ্যান্সার হবে, যে গোলপোস্টটা হতে পারে এত মিটার দূরে অথবা এত মিটার দূরে। ওকে, ফাইন। তো এরকম অঙ্কগুলো যদি আসে সেই ক্ষেত্রে আমরা এইটা পারবো। ওকে, তো দেখো এই অঙ্কেরই আরেকটু অন্যভাবে এই অঙ্কটা স্ট্যান্ডার্ড আছে, দেখো যে এটারই আরেকটু পেঁচে দিতে পারি আমরা। হ্যাঁ মনোযোগ, হ্যাঁ এটা বললে আজকে হয়ে যাবে। দেখো দেখো এই অঙ্কটা সেরা একটা অঙ্ক, এই অঙ্কটা সেরা একটা অঙ্ক। এইখানে একটা বাড়ি আছে, ওকে, এইখানে একটা বাড়ি আছে। এখন বলে দিছে এই বাড়িটার যে উচ্চতা, এই বাড়িটার যে উচ্চতা সেটা হচ্ছে 5 মিটার। এই বাড়িটার উচ্চতা 5 মিটার। আর বলে দিছে যে একটা ঢিল ছোড়া হইল, এটা একটা বাড়ি, একটা মাঠের মাঝখানে বাড়ি করে রাখছে। সে একটা ফুটবল খেলার মাঠের মাঝখানে কোনো একজন এমপি দুর্নীতিগ্রস্ত ওই জমি দখল করে মাঝখানে বাড়ি করছে। আচ্ছা, তো দেখো এরকম একটা অবস্থায় যেটা হইছে যে এইখান থেকে একটা বলকে আমরা ছুড়ে দিছি, এই পোলাপান সবসময় ক্লাসে থাকবা, ক্লাস দিয়ে একটা সংখ্যা কমে গেলে আমি খেয়াল করি যে কই গেল, ওই কই গেল, ওর কী হইলো। আচ্ছা, ফাইন। তো এই যে একটা হচ্ছে যে কোন করে ছুটছে ওটা আগেরটাই রাখলাম, ক্যালকুলেশন সোজা হবে 20 60। সো এখানে 20 মিটার পার সেকেন্ড আর এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ করে ছুটছে। এখন এমপি সাহেব তো এখানে মাঠের মাঝখানে বাড়ি করছে, পোলাপানে খেলাধুলার রাস্তা বন্ধ করছে। তো আমাদের এলাকায় একটা মাঠ ছিল আর কি, ওই মাঠের মাঝখানে এই কাজ করছে। তো ওইখান থেকে এই কনসেপ্ট আসছে। তো একটা সুন্দর খেলার মাঠ ছিল, পোলাপান খেলতো, মাঝখানে দেখি হঠাৎ করে একটা রেস্টুরেন্ট দিয়ে দিছে, ক্যাফে। আই ডোন্ট নো ওয়াই ভাই, রাস্তা মাঠের মাঝখানে কফি খাইতে কেন আসবে মানুষ, ওখানে তো মানুষ খেলতে আসবে, ওখানে তারা কফির দোকান দিয়ে দিছে। যাই হোক, তো এখন যেটা বলছে কোশ্চেনে, ঢিলটি ঢিলটি বাড়ির ছাদের দুই কিনারা ঘেঁষে যায়, দুই কিনারা ঘেঁষে যায়। বাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা ভালো আছে, কিন্তু বাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন বাড়ির দৈর্ঘ্য কোনটা, বাড়ির দৈর্ঘ্য কোনটা, বাড়ির দৈর্ঘ্য কোনটা? দেখো আমরা এটা সবাই বুঝে গেছি, বাড়ির দৈর্ঘ্য তো হবে এইটা, বাড়ির দৈর্ঘ্যকে আমরা ডেল এক্স বললাম।
বাড়ির দৈর্ঘ্য এইটা, এটা নির্ণয় করতে বলছে। তো এটা কেন নির্ণয় করবো? কোয়াইট কমন সেন্স। দেখো একটু আগেই আমরা এই কনসেপ্ট ধরে ফেলছি। একই উচ্চতায় একটা প্রাস কয়বার থাকে? দুইবার থাকে। তোফায়েল আহমেদ বলছো স্যার টি বের করতে পারি নাই, ক্যালকুলেটরে তো এমসিকিউ এ টাইমে বের করা যাবে, কিন্তু লিখার সময় তো তা করা যাবে না, এখন বুঝাই দিলে ভালো হতো স্যার। তোফায়েল রে এখন পাইলে মারতাম, বক্সিং। কে বলছে? কে বলছে যে টি তুমি সমীকরণ একবারে বের করতে পারবা না? ক্যালকুলেটরে পারবা, ইন্টারে। কে বলছে এমসিকিউ এর সময় তুমি শুধুমাত্র পারবা? ইন্টারমিডিয়েট এই সমীকরণ লিখার পরেই দুইটা আনসার লিখতে হবে, এমন না যে এইখানে তুমি আবার ওই সূত্র বসাইলা। তো যাই হোক, তাও আমি দেখাই দিচ্ছি, কিভাবে হাতে করে। বাট এরকম বড় বড় অঙ্কের মধ্যে টি তুমি ক্যালকুলেটরেই বের করবা। তো আমরা এই যে দ্বিঘাত সমীকরণের মান বের করা শিখছিলাম না? দেখো দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, এই দ্বিঘাত সমীকরণ সমাধান কেমনে বের করে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ic। তো এ বি সি তো হচ্ছে এই ধ্রুবকগুলা বসাবা হবে। তো এখানে দেখতেছো এই টি স্কোয়ারের সহগ 4.9, এটা এ। টি এর সহগ -10√3, এটা বি। আর সি হচ্ছে 5। এই সূত্রে বসাও, টি এর দুটা মান আসবে। বুঝছি, হাতে এমনি বের করে, ওখান থেকে বের করো। আর ক্যালকুলেটর দিয়ে কেমনে করে ওটা তো বললামই, তোমাদের দেখাবো। ফাইন, এখন আসো এই অঙ্কটাতে। ঢিলটি বাড়ির ছাদের দুই কিনারা ঘেঁষে যায়, বাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। দুই কিনারা ঘেঁষে যায় মানে এই ঢিলটা যখন উড়ে প্রজেক্টাইলের মতো, তখন সে এই কণাতেও টাচ করে, আবার এই কণাতেও টাচ করে যায়। তার মানে এই যে প্রাসটা, এটা এই পথে যায়, আর এই পথে যায়। নিশ্চয়ই বুঝছো। যাওয়ার সময় এই কিনারা ঘেঁষে, নামার সময়ও এই কিনারা ঘেঁষে নামছে, এইটা বলছে এখানে। তাইলে যদি এটা হয়, তাইলে বুঝতেছো একই উচ্চতা, এটাই তো আমাদের ওয়াই, একই উচ্চতায় প্রাস দুইবার থাকে। হ্যাঁ সেটাই হয়েছে, ওঠার সময় একবার, নামার সময় একবার। বুঝছি। তাহলে এই ওয়াই নির্ণয় করার সূত্র আগেরটার মতো আমরা দেখছি আজকেই, ওয়াই ইকুয়ালস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কই গেল? এই যে ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, আজকেই শিখছি, তাই না? তাহলে দেখো তো এই ওয়াইয়ের ভ্যালু কত? 5। ওয়াইয়ের ভ্যালু 5, ভি এর ভ্যালু 20, থিটার ভ্যালু 60 টি মাইনাস জি এর ভ্যালু 9.8 টি স্কোয়ার। এ কিন্তু একই সমীকরণ। দেখো আমি ইচ্ছা করে ডেটাগুলো সেম রাখছি, এই সমীকরণটাই আসবে, যাতে করে সময় দুটোর মান আমার একবার ক্যালকুলেশন করা না লাগে। ওকে ফাইন। তাহলে এবার দেখো এখান থেকে আমরা টি এর দুটা মান পাবো। টি1 দুটা পাইছিলাম এখানে, ওই সমীকরণটাই কিন্তু 3.21 আর 0.31, 3.21 and 0.31, 0.31 সেকেন্ড, আরেকটা হচ্ছে 3.21 সেকেন্ড। তাহলে আমরা দুটাটি কেন পাইলাম? তাহলে ব্যাখ্যাও পেয়ে গেছি। সে এই 5 মিটারে দুইবার থাকবে, একবার ওঠার সময়, একবার এখান থেকে নামার সময়, একবার ওঠার সময়, একবার নামার সময়। তাহলে কোনটা ওঠার সময়? অল্পটা হচ্ছে ওঠার সময়। তাহলে এইখানটাতে যখন আসছে সেটা টি1, এটা হচ্ছে গিয়া 0.31 সেকেন্ড। আর এখানটাতে যখন আসছে তখন টি2, এটা একটু বেশি সময়, নামতে তো অনেকটা সময় পড়ে গেছে, 3.21 সেকেন্ড। এখন একটু আগেই আমরা দেখছি না x1 আর x2 বের করছি, এতটুকু যে দূরত্ব, এতটুকু দূরত্বকে আমরা বলতেছি x1, আর এতটুকু দূরত্বকে আমরা বলতেছি x2। এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। নিশ্চয় সবাই বুঝছো দূরত্বটা। এখন কি এখান থেকে এটা বোঝা যাচ্ছে না যে এই x2 থেকে x1 বিয়োগ করে দিলেই ডেল x? দেখো এতটুকু হচ্ছে x2 আর এতটুকু x1, তাহলে x2 থেকে x1 বিয়োগ করে দিলেই তো এইটা ডেল x। ওইটাই তো চাইছে বাড়ির দৈর্ঘ্য। তাহলে ডেল x ইকুয়ালস টু কত হবে? x2 মাইনাস x1। আর x বের করার সূত্র আমরা জানি, আমরা বের করছিও, এই অঙ্কে এখানে করছি।
x ইকুয়ালস টু ভি কস থিটা টি, ভি এর ভ্যালু 20, থিটার ভ্যালু 60, টি এর দুইটা ভ্যালু আসছে, t1 বসাইলে পাবো x1 যেটা 3.1, t2 বসাইলে পাবো x2 যেটা 32.1। ওকে, একটা 3.1 আর একটা 32.1, তো আমাদের বের করাই আছে ওইখানে যে আমরা করছি। তাহলে এখানে 32.1 মাইনাস 3.1, এটা যদি বিয়োগ করে দেই তাহলে পেয়ে যাবো ডেল এক্স কত, আর এই ডেল এক্সটাই হচ্ছে বাড়িটা কতটুকু দৈর্ঘ্য। ভালো লাগছে না অঙ্কটা? মজা লাগার কথা কিন্তু। আচ্ছা, সেটা করলে এইটা আসবে 29 মিটার। তাহলে বাড়িটা 29 মিটার লম্বা, বাড়িটা 29 মিটার লম্বা। এই অঙ্ক তুমি বইয়ে পাবা না, মানে ফিজিক্স বইয়ে পাবা না, কিন্তু এমন আহামরি কঠিন কোনো অঙ্ক না, আমরা বুঝে গেছি। সুন্দর না, মজা না? এই যে এই কী বলে, তাসিনা বুঝতে পারছে, ওর ভালো লাগছে, আনসার দিয়ে দিচ্ছে, ঐশীও বুঝতে পারছে, হ্যাঁ অনেক ভালো লাগছে, খুশিও বলছো, গুড, ভেরি গুড, ফাইন। তাহলে দেখো আমরা এরকম অঙ্ক আসলে করে ফেলতে পারবো। কখন পারবো? যখন আমাদের কনসেপ্টটা এরকম ক্লিয়ার থাকবে, তখন আমরা এরকম যে অঙ্কই আসুক সুন্দর মতো আমরা মিলিয়ে দিতে পারবো। ভেরি গুড, ভেরি গুড। সো আজকে আমরা এতটুকুই পড়বো। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে 6 নম্বর লেকচারে আমরা টি সময়ে প্রাসের গতির সকল কেসের সূত্রগুলো দেখেছি, পাশাপাশি আমরা সেই অঙ্ক হচ্ছে করে দেখছি এবং বিভিন্ন কেসে আমরা এই অঙ্কগুলো করতে পারবো দেখছি। এখন আজকে কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, রিকোয়েস্ট না, ডেফিনেটলি তোমরা করবা, সেটা হচ্ছে বাসায় প্রাসের যে অঙ্কগুলো, লেটস সে যে বই একটা খুলছো, হ্যাঁ আমি সব দেখাই দিচ্ছি, প্রথম প্রথম তো একটু না দেখাই দিলে ঝামেলা হতে পারে। পড়বা কীভাবে? বই খুলবা, ওই থিওরি মিউরি এখন পড়া লাগবে না, ওইটাতেই নেই, থিওরি হচ্ছে পুরা ক্লাস শেষ হয়ে যাবে সবগুলা, তারপরে একদিন বইটা নিয়ে বসবা, যাইরা হচ্ছে 2-3 ঘন্টা দেখে যাবা, হয়ে গেছে, দেখাও দরকার নেই, জাস্ট ক্লাস করে গেলেই পড়তে পারবা। যাই হোক, তারপরেও দেখবা, এটা গুড হ্যাবিট। লেটস সে তুমি, আমি সেকেন্ড পেপারে বইটা খুলছি, যাই হোক তুমি মনে করো চ্যাপ্টার বের করবা, চ্যাপ্টারে আলাদা অনেক কিছু আছে, অত কিছু তোমার এখন কিছু দেখার নাই, কারণ ভিতরে যা আছে তা তুমি পারো। এই যে একদম এই যে নিউমেরিক্যাল প্রবলেম, ওকে, এই গাণিতিক সমস্যা, এখানে চলে যাবা, এটা অন্য চ্যাপ্টার দেখাচ্ছি। যাওয়ার পর এই যে অঙ্কগুলো আছে না, এই সলিড অঙ্কগুলো মিলাবা, এইগুলো কোনটা কোনটা পারি। ওকে, তো আমরা তো প্রজেক্টাইল মোশনটা পড়ছি, এটা মাঝামাঝির দিকে সবগুলো প্রজেক্টাইল অঙ্ক, দেখলেই তো চিনবা প্রাসের অঙ্ক কোনটা। এরপরে তুমি মিলাবা, আচ্ছা দেখি তো এই অঙ্কটা আমি পারি কিনা, এই অঙ্কটা আমি পারি কিনা, সব পেরে যাবো সেটা বলতেছি না, কারণ প্রজেক্টাইলে আরও কতগুলো কেস আছে যেটা আমরা পরের ক্লাসে শিখবো, বাট এখনই তুমি 60% প্রজেক্টাইলের অঙ্ক পারবা, ডেফিনেটলি পারবা। আজকের ক্লাসটা আমরা বুঝে গেছি না, পারবা। তখনই ভালো লাগা কাজ করে। আমরা যখন একটা ফুল গাছ লাগাই, ওই মুহূর্তে যে খুব ভালো লাগে তা না, কিন্তু ভালোটা লাগে যে ইনকে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি আরে ফুল ফুটছে, তাই না? তো এই অঙ্ক যখন মিলায় তুমি দেখবে আরে এই অঙ্ক পারতেছি, এই অঙ্ক পারতেছি, এই অঙ্ক পারতেছি, এটা হচ্ছে ফুল ফোটার মতো আত্মবিশ্বাস তৈরি হবে, আমি পারবো, আমি এই অঙ্কগুলো পারতেছি, ভাই বলছিলেন মিলছে, তখন তোমার বিলিভ আসতে শুরু করবে। এবার পুরো চ্যাপ্টার পড়ার পর সব অঙ্ক পারতেছি, এবার পরীক্ষার হলে যে দেখবে যে হ্যাঁ আর 10 জন মানুষ যেখানে অঙ্ক ভুল করতেছে ওখানে তুমি পারতেছো, তখন না তুমি ভরসা করবা, তখন না মজাটা আসবে, তাই না? এবং এভাবে করে সব চ্যাপ্টারে মজা হবে, খেলা হবে। ওকে, ফাইন। ভাইয়া প্রথম ফিজিক্স অনেক কঠিন লাগতো, এখন আলহামদুলিল্লাহ অনেক ইজি হয়ে গেছে, ভেরি গুড, এটাই চাই, সবার আমাদের ইজি হয়ে যাবে। একটা কথা মনে রাখবা, আমাদের রিলিজিয়াসে আছে বা ডেফিনেটলি এই কথাটা ট্রুও, যেটাই বলা আছে নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি নিহিত, কোরআনে আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি নিহিত, এটা বলে নাই কিন্তু কষ্টের পরে স্বস্তি, সেটা বলে নাই, কি বলছে? কষ্টের সাথেই স্বস্তি নিহিত, মানে স্বস্তি বা আনন্দ তখনই লাগে যখন তুমি কষ্ট করো। সারাদিন শুয়ে বসে থাকবা, দেখবা যে মনে হবে আমার জীবনে ব্যর্থ, আমি আসলে কিছু পাই নাই, আমার কিছু ভালো লাগে না, সব কিছু বাজে ম্যারমারা। তুমি অনেক পরিশ্রম করো, দেখবা যে রাত্রেবেলা মনে হবে আজকে খুব ভালো লাগতেছে, কোনো কারণ ছাড়াই ভালো লাগতেছে, হঠাৎ করে একটা বাতাস আসছে, মনে হচ্ছে আরে সেটা তো আজকে একটা চমৎকার বাতাস ছিল তো, তাই না? তো এটা কি, তুমি যখন পরিশ্রম করো তখনই তোমার স্বস্তি লাগে। তো আমি তোমাদেরকে বলবো যে কঠিন অনেক কিছুই লাগতে পারে প্রথমে, বাট ওই জিনিসটার সঙ্গেই ঝুলে থাকো, কয়েকদিন পরে যাই বলবো আরে এটা তো সোজা। তুমি যখন ক্লাস 5-এ পড়ছো, 5-এর অঙ্ক অনেক কঠিন লাগছে, তুমি যখন ক্লাস 10-এ উঠছো তখন বলতে আরে এই তো বাদ দিয়ে করে দিতাম, এটি কোনো অঙ্ক? তো এটা কেন হয়েছে? অনেক দিন সময় গেছে। তো এখন ইন্টারমিডিয়েটের সময় তো সবার লিমিটেড 2 বছর, তাহলে এই 2 বছরের মধ্যে পার্থক্য এটাই করবে যতটা বেশি তুমি আসলে সময় ওখানে দিতে পারো। আজকে প্রথমবার অঙ্ক দেখার পরে যতটুকু সোজা লাগছে সেটা তো লাগছে, বিশ্বাস করো তুমি পুরো চ্যাপ্টার পড়ার পরে আরেকবার রিভিশন দিবা, আরেকবার অঙ্ক করে দেখবা, দেখবা আগের থেকে অর্ধেক সোজা হয়ে গেছে,
3 নাম্বার আর করলে মনে হয় আরে এই তো জীবনও ভুল হবে না, তাই না? সো অনেকক্ষণ সময় দিয়ে একটা কাজ একবার করছি, তার থেকে আমরা ওই একটা কাজই 3বার করছি রিভিশন দিয়ে দিয়ে, তাহলে তুমি দেখবে জিনিসপত্র সোজা হইতে শুরু করে। ঠিক আছে? তো এমনিতে তো সোজা করে আমি বুঝাই দিবই, পাশাপাশি তোমাদের মাথায় এই ট্রিক্সটা রাখবা যে একটা জিনিস একবার যদি না বুঝি, তাহলে যতটুকু বুঝি বুঝে আগাই, এরপরে আইসা আবার ওই পড়াটা একবার দেখবো না, দুদিন পরে দেখবো যে ওইবার তুমি ঠিকই বাকি যা বোঝাচ্ছিলে বুঝে গেছো। ঠিক আছে? তো এটা একটা মাথায় রাখবা। প্রথমে যদি কঠিন লাগে মাথায় রাখবা এইটাই সোজা লাগবে, খালি কয়েকটা দিন ঝুলে থাকি, তাহলে হয়ে যাবে। ওকে, ফাইন। সো দ্যাটস ইট। ওকে, বলছো ফিজিক্সে আমরা টপার হব ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফেরদৌস। ওকে, সো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, 7 নাম্বার ক্লাসে। তো আজকে যে টাস্কটা দিছি সিম্পল টাস্ক, জাস্ট বই খুলে একটু দেখতে হবে যে কোনটা কোনটা তুমি পারো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই 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 বাই।